ওকে, তো ফার্স্ট যেটা আমাদের প্র্যাকটিস সেট ছিল এটা আমার সেকেন্ড পেজ থেকে দেওয়া ছিল, মানে যেটা তোরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এখানে সেকেন্ড পেজ থেকে দেওয়া ছিল বেসিক্যালি। এই করলাম। ঠিক আছে, হ্যাঁ 19 অবধি করেছি তাই তো। জাস্ট ওয়ান সেকেন্ড। তো আমরা মোটামুটি এটা ডিসকাস করছিলাম, ডিসকাস করছিলাম এটাই মনে করছি। মনে হচ্ছে এইখান থেকে আছে। ওকে চলো, তো ফার্স্ট থেকে কী আছে আমরা একবার দেখে নেবো। ফার্স্টের কোয়েশ্চেনটা বলছে এটা, সেটা হচ্ছে on the labels of the bottles some soft drinks are claimed to be acidity regulators, তো they regulate acidity using, কি ইউজ করে জিজ্ঞেস করছে। তো আমরা জানি যে সফট ড্রিঙ্ক যেগুলো সেগুলো অ্যাসিডিটি রেগুলেট করে, মানে অনেক সময় দেখা যায় যে ভারী খাবার খাওয়ার পর সফট ড্রিঙ্ক খাওয়া হয়, লাইক কোক হোক, থামস আপ হোক, স্প্রাইট হোক খাওয়া হয়, তো বলা হয় যে এটা অ্যাসিডিটি রেগুলেট করে। জিজ্ঞেস করছে এরা কী দিয়ে অ্যাসিডিটি রেগুলেট করে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে, লাইম দিয়ে, বাইকার্বনেট সল্ট দিয়ে, কী দিয়ে। আমরা জানি যে অ্যাসিড রেগুলেট করতে গেলে কী লাগবে বেসিক্যালি, কী লাগবে বলো। হুম, যদি আচ্ছা কার্বন ডাইঅক্সাইড এটা কি অ্যাসিডিটি রেগুলেট করে? কার্বন ডাইঅক্সাইড কি অ্যাসিড রেগুলেট করে? হুম, একটুখানি দাঁড়া, লিখতে হবে আমাকে। না করলাম করলাম, ইয়েটা নিয়ে বসি। তো বেসিক্যালি যদি আমি এখানে বলি, তো ফার্স্ট অপশানটা আমাকে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড। এবার একটুখানি মাথা কাটাতে হবে, আমি ধরে নিলাম আমি এটা কোয়েশ্চেনটা আনসার আমি জানি না, ঠিক আছে, ধরে নিচ্ছি কোয়েশ্চেনটা আনসার আমার জানা নেই। তো একটা জিনিস বল আমাকে, যদি আমি CO2 এর কথা বলি, তাহলে CO2 যেটা, তার সাথে আমি কি করছি এখানে, এটা সফট ড্রিঙ্ক খাচ্ছি, তার মানে H2O যোগ আছে, H2O যোগ আছে, যেটা বানায় H2CO3। H2CO3 হচ্ছে বেসিক্যালি কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, রাইট? রাইট, আচ্ছা, এখানে কি রেগুলেট করছে? অ্যাসিডিটি। তো
তুই আবার অ্যাসিড যদি অ্যাড করিস, অ্যাসিডিটিকে কে রেগুলেট করবে, তাই না? ব্যাপারটা বোঝা গেল? সমস্যাটা কি? অ্যাসিড যদি আবার অ্যাড করে দিস তাহলে অ্যাসিডিটিকে কে রেগুলেট করবে? অ্যাসিডকে তো বেস রেগুলেট করে, তাই না? অ্যাসিড আর বেস মিলে কি হয়? নিউট্রালাইজ হয়, জিরোতে পৌঁছায়। তাহলে কোনটা হবে? এ কাটা গেল অবভিয়াসলি। লাইম কোথায় থাকে? লাইম তো থাকেই না। তাহলে একমাত্র বাইকার্বনেট সল্ট হয়ে গেল তোমার আনসার। ব্যাপারটা বোঝা গেল? নট নেসেসারি যে আমাকে আনসারটা জানি, হয়তো কখনো কখনো মাথা খাটিয়ে আমি আনসারটা দিলেও দিতে পারি। ওকে, সবার মোটামুটি ক্লিয়ার প্রত্যেকে এটা? পরে কোশ্চেনে আসছি। কোন কেমিক্যাল বলছে ইম্পর্ট্যান্ট সিম্বল অফ আওয়ার স্ট্রাগল ফর ফ্রিডম? জাস্ট ইমাজিন, স্ট্রাগল ফর ফ্রিডমে কোন কেমিক্যাল ইম্পর্ট্যান্ট সিম্বল হিসেবে কাজ করেছে? মানে এই চারটের মধ্যে কোনটা আনসার হবে? বেসিক্যালি তুই আমাকে আগে বল কোনটা আনসার হবে, তারপরে আমি বাকি বলছি। এবার স্বাধীনতা যুদ্ধে বেসিক্যালি এটা কোয়েশ্চেনটা কেমিস্ট্রি থেকে আছে, বাট কাইন্ড অফ হিস্ট্রি এখানে ইনপুট করেছে, হিস্ট্রি আর সায়েন্সকে একসাথে রেখে দিয়েছে, তাই তো? তা আমরা জানি যে লবণ আইন যখন সত্যাগ্রহ হয়েছিল তখন সেটা সোডিয়াম ক্লোরাইডের জন্য হয়েছিল, NaCl এর জন্য। আবার তাহলে আনসার কোনটা হবে? ডি, NaCl। বোঝা গেল ব্যাপারটা কতটা মানে কি বলবো, এটা কাইন্ড অফ বোকা বানানো আর কিচ্ছু না, রাইট? আচ্ছা, নেক্সট ওয়ান, চেঞ্জ অফ ওয়াটার ইনটু দ্য ভেপার ইজ কল্ড। ওয়াটার থেকে ভেপার যদি যায় সেটাকে কি চেঞ্জ বলা হয়? এইটা হচ্ছে প্রশ্ন। ফিজিক্যাল, অবভিয়াসলি। কারণ, কারণ কি? হুম, তার মানে কি এটা হয়ে যাচ্ছে কি ফিজিক্যাল, কেমিক্যাল অবভিয়াসলি নয়। জিজ্ঞেস করছে অ্যান এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জের একটা এক্সাম্পল দাও। ক্যান্ডেল যদি বার্ন করে তাহলে কি হবে? ফিজিক্যাল চেঞ্জ শুধুমাত্র হবে? ক্যান্ডেল যদি বার্ন করে সেখানে কি শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ আছে? না, ওর সাথে কি কেমিক্যাল চেঞ্জও আছে। বাট যদি আমি বাকিগুলোকে একটু ভালো করে দেখি, তো এখান থেকে আমি ফিজিক্যাল চেঞ্জ নয় কেমিক্যাল চেঞ্জ, এটা তো একই কেস। আমি যখন মানে এটাকে যদি দেখি তাহলে এটাও কিন্তু ফিজিক্যাল চেঞ্জ নয়, এটাও কিন্তু ফিজিক্যাল চেঞ্জ নয়। এটাতে ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ দুটোই থাকে। ক্যান্ডেলের যে যে মোম বা ওয়্যাক্সটা থাকে, সে ওয়্যাক্সটা বার্ন হয়, বার্ন হয়ে গিয়ে কী হয়, সেটা কিছুটা ভেপারও তৈরি করে। তার মানে ওই মোমটা কমছে, কমছে, তো সেখানে একটা কেমিক্যাল চেঞ্জও থাকছে। তাই এটা ফিজিক্যাল প্লাস কেমিক্যাল চেঞ্জের একটা ভালো এক্সাম্পল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জের একটা ভালো এক্সাম্পল। ওকে, এক মিনিট বলছি, এক সেকেন্ড। নেক্সট আছে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ কেমিক্যাল চেঞ্জ। এদের মধ্যে কোনটা জিজ্ঞেস করছে কেমিক্যাল চেঞ্জ নয়? তার মানে ফিজিক্যাল চেঞ্জ জিজ্ঞেস করছে। আনসারটা অলরেডি দিয়েছে, এভাপোরেশন অফ ওয়াটার, ডেফিনেটলি ওটা একটা ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ নয়, রাইট? আচ্ছা, পরেরটা হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পজিটিভ ক্যাটালিস্ট ইন আ কেমিক্যাল রিয়াকশন? সিরিয়াসলি জিজ্ঞেস করছে এবং ইম্পর্ট্যান্ট মার্ক করে রেখেছি অলরেডি। পজিটিভ ক্যাটালিস্ট বা যেটাকে পজিটিভ অনুঘটক বলা হচ্ছে, সেটার কি কাজ আছে এখানে? রোল কি আছে? তার কি আদৌ কোনো রোল আছে নাকি যে এমনিই আছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন।
দেখ পজিটিভ ক্যাটালিস্ট যদি হয় তার মানে কী হবে, রোল অফ পজিটিভ ক্যাটালিস্ট, রোল অফ পজিটিভ ক্যাটালিস্ট কী হবে, রেট অফ রিয়াকশানটাকে বাড়াবে। কী করবে, রেট অফ রিয়াকশানটাকে বাড়াবে। হ্যাঁ, রেট অফ রিয়াকশান না, রেট অফ রিয়াকশানকে বাড়াবে বলে আমার মনে হচ্ছে যে রেট অফ রিয়াকশান মানে কি, রিয়াকশানের রেটটাকে এটা বাড়াবে নাকি এটা কমাবে, এটাই হচ্ছে আমার সবথেকে বড় কথা। কারণ বাকি দুটো তো একদম বেকার, বাড়াবে নাকি কমাবে এইটা হচ্ছে আমার এখানে মেন প্রশ্ন। পজিটিভ ক্যাটালিস্টের কথা বলা হচ্ছে, রিয়াকশানের রেটটা বাড়াবে, ঠিক আছে। 1 সেকেন্ড, রিয়াকশানের রেটটা ভালোই তো মনে হচ্ছে। যদি আমি একটা ছোট্ট ব্যাপারকে এখানে যদি কনসিডার না করি তাহলে এটাই আনসার যাবে, কিন্তু যদি সেটাকে কনসিডার করি তাহলে আবার রিয়াকশানের রেটটাকে ও ম্যানিপুলেট করবে নিজের মতো, কমাবেও কি না সেটা একটা ব্যাপার আছে। যদি আমি এদিক থেকে বলি, রেট জিজ্ঞেস করেছে, হ্যাঁ বাড়াবে, অবভিয়াসলি বাড়াবে। আচ্ছা এখানে দুটো কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে, এটা বলে রাখছি, এখানে দুটো কোয়েশ্চেন করে আর সেখান থেকেই বেসিক্যালি একটা কনফিউশনের জায়গা আসে, যেটা হচ্ছে যদি জিজ্ঞেস করে যে রেট, তাহলে রেটটা সবসময় কী হবে, বাড়াবে। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে যেটা হচ্ছে রোল অফ পজিটিভ ক্যাটালিস্ট, অ্যাক্টিভেশন এনার্জি বলে একটা ব্যাপার হয়। কী বললাম, অ্যাক্টিভেশন এনার্জি, যদি এটা জিজ্ঞেস করে তখন কিন্তু এটা হবে কমাবে। ব্যাপারটা বোঝা গেল, যদি নেগেটিভ ক্যাটালিস্ট হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কী করবে, বাড়াবে। ওকে, আর যদি পজিটিভ ক্যাটালিস্ট হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কী করবে, কমাবে, আর রেট বাড়াবে। মনে থাকবে, মনে থাকবে, হ্যাঁ নোট করে রাখবি অবভিয়াসলি। অ্যাক্টিভেশন এনার্জির সাথে কী হবে, পজিটিভ ক্যাটালিস্টের সাথে কী হবে সেটা আমি বলে দিলাম, ঠিক আছে। নেক্সট ওয়ান, solubility of calcium oxides in water increases on lowering the temperature, thus dissolution process is কি, ক্যালসিয়াম অক্সাইড জলের মধ্যে সলিউবল করলে সেটা টেম্পারেচারকে লোয়ার করে। এবারে বলছে ডিসলিউশন প্রসেসটা কী হয়, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। ক্যালসিয়াম অক্সাইড মানে বুঝতে পারছি তো, চুন। এক মিনিট, ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ ঠিকই আছে, COH, ইনক্রিজেস অন লোয়ারিং দ্য টেম্পারেচার, হ্যাঁ ঠিক আছে, একদম। ডিসলিউশন প্রসেস জিজ্ঞেস করেছে, এমনিতে তো এক্সোথার্মিক অবশ্যই, চুন জলে দিলে তো পুরো গরমই হয়, কিন্তু এখানে আমাদের কি এক্সোথার্মিক হবে কি এন্ডোথার্মিক হবে, সেম বলতে, সেম বলতে মানে আমি যদি চুনকে জলের মধ্যে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ওটা ডিসলিউশন প্রসেসই বোঝাচ্ছে, তার মানে কী হয়ে যাচ্ছে, এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে যেটা থেকে হিট বেরোচ্ছে, আর এন্ডোথার্মিক মানে যেটা বাইরে থেকে হিট নিচ্ছে। হ্যাঁ ভেতরে নিচ্ছে, তার মানে কি সেই বস্তুটা ঠান্ডা হচ্ছে। হ্যাঁ তো সেটাই হচ্ছে ব্যাপার, এখানে আনসার আমাদের হয়ে যাচ্ছে কি এক্সোথার্মিক। ওকে, একদম একদম। ডেট অফ ম্যানুফ্যাকচার অফ ফুড আইটেমস ফ্রাইড ইন অয়েল শুড বি চেক বিফোর বাইং বিকজ অয়েল বিকাম র্যান্সিড ডিউ টু, অয়েলের সাথে কি হয় যে অয়েল র্যান্সিড হয়ে যায়। র্যান্সিড মানে কি, মানে দেখবি এমন এমন কিছু লাইক যদি কোনো দিন একদম সিম্পল সস্তা পাঁপড় কিনে থাকিস, যেগুলো ওই ভাজা পাঁপড় মানে টাইপের বাইরে বিক্রি হয়, ঠিক আছে, তো সেটাতে দেখবি একটা অদ্ভুত টাইপের গন্ধ থাকে, অদ্ভুত টাইপের একটা স্মেল পাবি। এই স্মেলটা যেটা, সেটা অয়েলটা র্যান্সিড হয়ে যাওয়ার কারণ। তো সেটা কেন হয় এটা জিজ্ঞেস করছে, ওটা হয় কিসের কারণে, অক্সিডেশনের কারণে। হ্যাঁ, +O2, ঠিক আছে, অক্সিডেশনের কারণে ওটা কিন্তু কী হয়, যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু শেষ হয়ে যায়, মানে ওটা থাকেই না বেসিক্যালি, ওর যে গুড এফেক্ট সেগুলো সব চলে গিয়ে ওখানে ট্রান্সফ্যাট তৈরি হয়, তাই জন্য এগুলো খেতে বারণ করা হয়, ঠিক আছে। নেক্সট ওয়ান, কনজারভেশন অফ সুগার জিজ্ঞেস করছে, সরি কনভার্সন অফ সুগার জিজ্ঞেস করছে। এখান থেকে এটা হচ্ছে জিজ্ঞেস করছে এটা অক্সিডেশন, রিডাকশন নাকি কী। যদি ভালো করে লক্ষ্য করিস এখানে H22 যেটা সেটা নেই, ওটা যেটা আছে সেটা কি,
ওটা কমে গেছে, O11 থেকে O2 হয়ে গেছে। এইচ যদি কোনো জায়গা থেকে কমে যায় তাহলে সেটাই কি বলবো, অক্সিডেশন বলবো। আবার আর যদি ও কোনো জায়গা থেকে কমে যায় সেটাকে তখন কি বলবো, রিডাকশন বলবো। দুটোই যদি হয় তাহলে সেটাই কি বলবো, দেখে মনে হতে পারে কিন্তু আনসারটা হচ্ছে অক্সিডেশন। কেন? তার কারণটা হচ্ছে কনভার্সন অফ সুগার, বলছি কনভার্সন অফ সুগার যেটা C12 C12H22O11, এখানে যে এইচটা আছে এখানে শুধু CO2 তৈরি হয় না, এর সাথে জলও তৈরি হয়, তাই এইচ কিন্তু ওদিকে আছে। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে আচ্ছা অন্যভাবে বোঝাচ্ছি, O11 থেকে O2 হয়েছে, তার মানে দেখ অক্সিজেন কিন্তু তাও রয়েছে, এইচ কি হয়েছে, একদমই নেই। একদমই যদি না থাকে তার এফেক্টটা বেশি পড়বে। তো এইচ না থাকার মানে কি, রিডাকশন নয়, অবশ্যই অক্সিডেশন। অক্সিজেন প্লাস হতে পারে বা হাইড্রোজেন মাইনাস হতে পারে, এটাকে আমরা অক্সিডেশন বলি। আর অক্সিজেন মাইনাস হতে পারে বা হাইড্রোজেন প্লাস হতে পারে, এটাকে আমরা বলি রিডাকশন। দুটোই যেখানে ঘটে সেটাকে বলা হয় রিডক্স রিয়াকশন। মনে থাকবে, দুটোই যেখানে ঘটে সেটাকে বলা হয় রিডক্স রিয়াকশন। ওকে, চলো পরেরটা জিজ্ঞেস করছে, ইন আ রিয়াকশন হোয়াট ইজ দ্য লস অফ হাইড্রোজেন বাই সাবস্ট্যান্স কল্ড অ্যাজ। লস অফ হাইড্রোজেন জিজ্ঞেস করছে, অবশ্যই অক্সিডেশন আমাদের একদম খাঁটি আনসার। পরেরটা জিজ্ঞেস করছে, ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন ইজ ডিউ টু হুইচ রিয়াকশন। ক্লোরিনের ব্লিচিং অ্যাকশন যেটা, সেটা কোন রিয়াকশনের জন্য? ব্লিচিং অ্যাকশন মানে কি, জল নোংরা হলো, ক্লোরিন দিয়ে দিলাম, জল পরিষ্কার হয়ে গেল। এবার জিজ্ঞেস করছে এটা কোন রিয়াকশন। না, এই যেটা ব্লিচিং পাউডার সেটা কি করে, জলটাকে ক্লিন করে। জল যদি ক্লিন করতে হয় তাহলে তার মধ্যে কি দিতে হবে, জলের মেন পার্ট তো অক্সিজেন, আলটিমেটলি তার মধ্যে অক্সিজেন বাইরে থেকে দিতেই হবে, আদারওয়াইজ কিছুই হবে না। তো স্বাভাবিকভাবে এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে অক্সিডেশন আনসার। এটা মাথায় রাখ, ব্লিচিং পাউডার দিলে সবসময় সেটাকে অক্সিডেশন আমরা বলবো। ওকে, ঠিক আছে। পরের কোয়েশ্চেন আসছে, জিজ্ঞেস করছে, স্টার্চ আয়োডাইড পেপার ইজ ইউজ টু টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ, স্টার মারা আছে, স্টার্চ আয়োডাইড পেপার। স্টার্চ আয়োডাইড পেপার কোন টেস্টের প্রেজেন্সের জন্য ব্যবহার করা হয়, সেটাই আমরা কি বলবো। স্টার্চ আয়োডাইড পেপার অবশ্যই অক্সিডাইজিং এজেন্টের জন্য। কিসের জন্য? অক্সিডাইজিং এজেন্টের জন্য, মনে থাকবে এটা। পরেরটা জিজ্ঞেস করছে, হুইচ অফ দ্য ফলোইং রিডিউসিং এজেন্টস ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট যেটা অক্সিডাইজিং এজেন্টের মতো কাজ করবে তাকে আমরা কি বলবো? আবার প্রশ্নটা বলছি, রিডিউসিং এজেন্ট যেটা অক্সিডাইজিং এজেন্টের মতো কাজ করবে। এবার চারটা অপশানের মধ্যে দেখে একবার ভালো করে বুঝে নে কোনটা আনসার হতে পারে। SO2 হচ্ছে কারেক্ট আনসার আমাদের, ঠিক আছে। এখানে অক্সিডাইজ করতে গেলে ওর মধ্যে অক্সিজেন থাকতেই হবে, চারটে অপশানে কোথাও অক্সিজেন নেই, একমাত্র এখানে অক্সিজেন রয়েছে। মাথাটা খাটাতে হবে পরীক্ষায়, বারবার বলছি। এরকম মনে রাখা কখনোই সম্ভব নয় যে SO2 এর এই একটা পার্টিকুলার প্রপার্টি, কারণ আমরা কেমিস্ট্রিতে অনার্স নই বা আমরা কেমিস্ট্রি নিয়ে কোনো মাস্টার্স করিনি। সো ইটস নট পসিবল যে আমরা প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে মনে রাখবো, সম্ভব নয়। মাথাটা খাটাতে হবে। হ্যাঁ, হতে পারে যে এক্সামের শেষে এটা হতে পারে যে কোনো ভালো লেভেলের এক্সাম, সেক্ষেত্রে আমাদের কী বলবো, লাস্টে গিয়ে তোর মনে হচ্ছে যে এখানে আমি এটা করলে মাইনাস খেতে পারি, কিন্তু তুই হয়তো তারপরেও এটা তুই চান্স নিতে পারিস, কারণ বাকিগুলোতে অক্সিজেনের অপশানই নেই। একমাত্র এটাই যেখানে অক্সিজেনের একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে কি SO2। তাই SO2 হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, সালফার ডাইঅক্সাইড যেটা পলিউটেন্ট, যেটা অ্যাসিড রেন বানায়, অ্যাসিড রেন, অম্ল বৃষ্টি, যেটা অ্যাসিড বৃষ্টি। বাতাসের একটা সেকেন্ডারি পলিউটেন্ট বলা হয় এটাকে, ঠিক আছে। কি বলা হয়? সেকেন্ডারি পলিউটেন্ট, ঠিক আছে। আচ্ছা, চলো পরেরটা জিজ্ঞেস করছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ডাজ নট এক্সিবিট
আর ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার অফ দ্য সেম এলিমেন্ট। কোন কম্পাউন্ডটা দেখায় না, এটা এক্সিবিট, স্পেলিং ভুল আছে, এক্সিবিট, ঠিক আছে, এক্সিবিট দেখায় না বলা আছে না, হ্যাঁ। আর ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার অফ দ্য সেম এলিমেন্ট, সেম এলিমেন্টের জন্য আলাদা অক্সিডেশন নাম্বার দেখায় না। এবারে এইগুলো এমন প্রশ্ন যেটা জানলে করতে পারবি, নাহলে করতে পারবি না, একদম সিম্পল, ঠিক আছে। তো এটা আনসার হয়ে যাবে FE 2 ও 3। দেখে যাবি, যদি পরীক্ষায় পড়ে ভালো, যদি অন্য কিছু অপশানে থাকে কিচ্ছু করার নেই, তোকে স্কিপ করতে হবে কোয়েশ্চেনটা, উপায় কিচ্ছু নেই, ঠিক আছে। কারণ এটা ভেঙে দেখতে গেলে এখানে আমরা অনেক কিছু ভেতরে ডিটেল পাবো, যেটা আমাদের কাছে টোটালি মানে নট রেলিভেন্ট, ঠিক আছে। নেক্সট, দ্য অক্সিডেশন নাম্বার অফ নিকেল এটা ইজ K4, মানে পটাশিয়াম দেখেই বুঝতে পারছিস, NiCN4। এখানে নিকেলের অক্সিডেশন নাম্বার কত? নিকেলের অক্সিডেশন নাম্বার কত? জিরো, ডেফিনেটলি নিকেলের অক্সিডেশন নাম্বার এখানে হচ্ছে 0। SSC 2018 প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, প্রসেস অফ গেনিং ইলেকট্রন ইজ নোন অ্যাজ, ইলেকট্রন গেন করলে সেটাই কি বলা হয়? ইলেকট্রন গেন করলে সেটাই কি বলা হয়? ইলেকট্রন গেনের কথা বলা হচ্ছে। ইলেকট্রন গেন করলে সেটাকে রিডাকশন বলবো, ঠিক আছে। ইলেকট্রন গেন করলে সেটাকে রিডাকশন বলবো, ইলেকট্রন লস করলে সেটাকে অক্সিডেশন বলবো, মনে থাকবে। ইলেকট্রন গেন করলে, এটা কিন্তু ব্যাপক একটা কোশ্চেন, কারণ খুব ইজি, পরীক্ষায় পড়েও, আবার এটা পরীক্ষায় কনফিউজ হয়ে লোকজন ভুল করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। রিডাকশন, অক্সিজেন নিলে অক্সিডেশন, অক্সিজেন না নিলে রিডাকশন, হ্যাঁ একদম। মনে কি করে থাকবে? মনে এইভাবে থাকবে যে লস যেটা, সেখানে একটা ও আছে, ও ফর অক্সিডেশন, গেনে ও নেই, তার মানে সেটা রিডাকশন, মনে থাকবে। হ্যাঁ, এটা আমি আর কোনো মানে নেমনিক নেই, এই একটা নেমনিক মোটামুটি আমি বলতে পারি, এটা দিয়ে আমি নিজেও মনে রাখি, এটা দিয়ে তুইও মনে রাখতে পারিস, একই ব্যাপার, ঠিক আছে। কোনটা? এখানে তো ইলেকট্রন বলেছে, হ্যাঁ, সেটা তুই অক্সিজেনের সাথে কীভাবে কানেক্ট করছিস? এখানে তো পুরো ডিফারেন্ট একটা ব্যাপার বলে রয়েছে। ইলেকট্রন লস করা, ইলেকট্রন গেন করা, কমপ্লিট এনথালপির চ্যাপ্টারে যাচ্ছে এটা। আর এনথালপির চ্যাপ্টারে যদি যায় জিনিসটা, তাহলে সেক্ষেত্রে আমার মানে এনথালপি অ্যান্ড সেটার যে ডিটেল, সেটা আলাদা করে বুঝতে হবে। তো সেটা কি আমার পরীক্ষাতে সেই জায়গা অবধি লাগবে না, তাহলে আলটিমেটলি আমরা এইভাবে জাস্ট মনে রাখতে পারি যে লস অক্সিডেশন, ওকে, ইলেকট্রন লস করলো অক্সিডেশন হলো, ইলেকট্রন গেন করলো রিডাকশন হলো, একদম সিম্পল, ঠিক আছে। কারণ তোকে শুধু জবটা পাওয়ার জন্য তোকে শুধু এটাই জানতে হবে যে কোনটা মানে রিডাকশন হচ্ছে আর কোনটা অক্সিডেশন হচ্ছে, তারপর আর কি ওদের কোনোদিন জিজ্ঞেস করবে না, এটুকুই, ঠিক আছে। প্রিয়াঙ্কা স্টার মারি রাখ, কিন্তু আমি নিজে এখানে স্টার যদি ওটাই মারিনি, সাইডে একটা মার্ক করা ছিল, ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো করে। নেক্সট ওয়ান জিজ্ঞেস করছে, ওয়েন আ সাবস্ট্যান্স লুজেস অক্সিজেন ডিউরিং আ রিয়াকশন, বারবার কতবার জিজ্ঞেস করেছে এই প্রশ্নটা, একবার দেখ, জিজ্ঞেস করেই গেছে, ঠিক আছে, থামেনি, কী হবে? তো সেটা হয়ে যাচ্ছে কি আমাদের রিডাকশন, অবভিয়াসলি। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশনস রিপ্রেজেন্ট রিডক্স প্রসেস? রিডক্স আমি একটু আগে বলেছি, যেখানে দুটোই দেখা যায়, অক্সিডেশনও দেখা যায়, রিডাকশনও দেখা যায়, দুটো একসাথে থাকলে সেটাকে আমরা রিডক্স বলি। এবার জিজ্ঞেস করছে এদের মধ্যে কোনটা রিডক্স প্রসেসের মধ্যে পড়ে। কস্টিক সোডার ম্যানুফ্যাকচার রিডক্সে পড়ে, করোজন অফ মেটাল রিডক্সে পড়ে, ইলেকট্রোকেমিক্যাল প্রসেসটা রিডক্সে পড়ে, কোনটা রিডক্সে পড়ে? তো ম্যানুফ্যাকচার এবং কস্টিং সোডা দেখে আমার কোনো আইডিয়া নেই। ইলেকট্রোকেমিক্যাল প্রসেস ফর এক্সট্রাকশন অফ হাইলি রিয়াক্টিভ মেটাল অ্যান্ড নন মেটাল, যদি এইখানে ইলেকট্রোকেমিক্যাল প্রসেস হয়, তার মানে কি কেউ ইলেকট্রন নেবে, কেউ ইলেকট্রন দেবে, তাই তো। তো সেক্ষেত্রে তো একজনের ক্ষেত্রে তো অক্সিডেশন হবেই, একজনের ক্ষেত্রে তো রিডাকশন হবেই। কার ক্ষেত্রে অক্সিজেন হবে? যে ইলেকট্রন লস করছে। কার ক্ষেত্রে রিডাকশন হবে? যে ইলেকট্রন গেন করছে। তার মানে এটা তো আমার অবভিয়াসলি কারেক্ট আছে। করোজন অফ মেটাল যদি বলি, সেক্ষেত্রে আমার অক্সিজেন ছাড়বে নয় অক্সিজেন নেবে, দুটোর মধ্যে কোনো একটা।
হাইড্রোজেন থাকলে সে হাইড্রোজেন না বেরোনো অবধি কিন্তু তার করোজন হবে না, তার সে জং খাবে না। দুটো কারেক্ট হয়ে গেছে, মানে ডি অবভিয়াসলি আনসার। কস্টিক সোডা ম্যানুফ্যাকচার কার মনে থাকবে? কারো মনে থাকবে, সবাই বলে। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট এই অবধি? না, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন থেকে মেটাল নন মেটাল আর মেটালজি, মানে ওই চ্যাপ্টার গেল, এবার নেক্সট চ্যাপ্টার থেকে আসছি। জিজ্ঞেস করছে ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য মোস্ট রিয়াক্টিভ মেটাল? তাহলে তো রিয়াক্টিভ মেটাল কোনটা? এখানে এক একটা মানে একদম সে কী বলে, মানে অ্যাটম বোম লেভেলের কোশ্চেন আছে। মানে অ্যাটম বোম কেন বলছি, কারণ প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, যতগুলো কোশ্চেন আমি যদি এখানে বলি, এখানে তো টোটাল 27 কোয়েশ্চেন আছে না, মিনস তো 27টা ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা এখানে জিজ্ঞেস করেছে, এবং এই 27টা ডেটা কিন্তু ঘুরে ফিরে আসে। বোঝা যাচ্ছে? এক্সাম লাগানোটা এতটা কঠিন নয় যদি তুই সিস্টেম্যাটিক্যালি পড়িস। সিস্টেম্যাটিক্যালি পড়া হচ্ছে এইটা, ঠিক আছে? এই 27টা ডেটা আমাকে বারবার জিজ্ঞেস করছে, তো বারবার যখন জিজ্ঞেস করছে কেন আমি মনে রেখে যাচ্ছি না? মনে রেখে যাচ্ছি না তার মানে আমি ক্যাজুয়াল, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য এই 27টা ডেটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার মেটালজি চ্যাপ্টার থেকে আর কিছু জিজ্ঞেস করলে সেটা পরের গল্প, কিন্তু এই 27টা ডেটা ভালো করে মাথায় রাখতে হবে, বারবার বলছি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল কিন্তু পটাশিয়াম, তো আয়রন নয়, পটাশিয়াম, যার নাম হচ্ছে কে। ওকে, মনে থাকবে। মোস্ট ইলেকট্রোনেগেটিভ বলতে পারে, কি বলতে পারে? মোস্ট ইলেকট্রো নেগেটিভ, এটা হচ্ছে ফ্লুরিন, ঠিক আছে? এটা হচ্ছে কি? ফ্লুরিন, মনে থাকবে, মনে থাকবে, এটা হচ্ছে কি? ফ্লুরিন। ওকে, পরটা জিজ্ঞেস করছে হেভিয়েস্ট মেটাল অন দ্য ফলোয়িং ইজ মেড অফ। হেভিয়েস্ট মেটাল কি দিয়ে তৈরি, এটা জিজ্ঞেস করছে। হেভিয়েস্ট মেটাল, এই চারটের মধ্যে হেভিয়েস্ট কোনটা আছে? হেভিয়েস্ট হচ্ছে এই চারটের মধ্যে অবভিয়াসলি দুয়ের ইউরেনিয়াম। কেন? কারণ ইউরেনিয়াম 238 আর 35, ইউরেনিয়াম 35 238 এইরকমভাবে ইউরেনিয়ামটাকে পাওয়া যায়, যেটা ইউজ করা হয়, ঠিক আছে? তো এখানে ইউরেনিয়ামের ওয়েট সব থেকে বেশি, মনে থাকবে। পরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? লোয়েস্ট মেল্টিং পয়েন্ট এদের মধ্যে কার আছে? লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট সব থেকে কম, খুব সহজে গলে যায়, এই তোর আমার মতো। তাহলে স্বাভাবিকভাবে কী হবে? হুম, এ তো তাও বলতে টাইম লাগবে। রেডন তো গ্যাস, রেডন তো গ্যাস, রেডনে বলতে কতক্ষণ সময় লাগবে? এটা জানতে হবে। রেডন আবার কিসের মধ্যে পড়ে? রেডন হচ্ছে নোবেল গ্যাসের মধ্যে পড়ে, তাই না? রেডন কোথায় আছে? রেডন হচ্ছে নোবেল গ্যাসের মধ্যে পড়ে। এবার যখন নোবেল গ্যাস বললাম, তখন একটা জিনিস তো দেখাতে হবে এখানে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল, ডেফিনেটলি। তো এই যে পিরিয়ডিক টেবিল আমাদের কাছে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পরপর ডেটাগুলো পর পর করে ভাগ করা রয়েছে, এখানে একদম লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি এই জায়গাটা যদি আমি নামি, তাহলে এইখানে 86 নম্বরে আমি পাচ্ছি রেডান। কত নম্বরে পাচ্ছি? 86 আমি পাচ্ছি রেডান। এই রেডানকেই বেসিক্যালি বলা হচ্ছে যে এ কে সব থেকে কি লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, মনে থাকবে, লোয়েস্ট মেল্টিং পয়েন্ট। ওকে, আর এটা কত নাম্বার গ্রুপ বাই দ্য ওয়ে? এটা কত নাম্বার গ্রুপ? কোয়েশ্চেন মার্ক, কত নাম্বার গ্রুপ এটা? নোবেল গ্যাস ফলস আন্ডার কত নাম্বার গ্রুপ? কত? 18 রে, এগুলো মনে রাখতে হবে। কি বললাম? নোবেল গ্যাস কত নম্বর গ্রুপে পড়ছে? 18 নম্বর গ্রুপে পড়ছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ। গ্রুপ মানে কোনটা? উপর থেকে নিচে যেটা নামছে এটাই গ্রুপ বলা হয়, ঠিক আছে? 18 নম্বর গ্রুপে ইনি পড়ছেন, ঠিক আছে? তার আগেরগুলো কি? তার আগেরগুলো হচ্ছে হ্যালোজেন। ওকে, হ্যালোজেন। তার আগেরটা কি? চ্যালকোজেন, মনে থাকবে। এগুলো হ্যালোজেন, তার আগেরটা কি? চ্যালকোজেন, ঠিক আছে? ফিরে আয় আবার এখানে। কোথায় গেল? জিজ্ঞেস করছে প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি? প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি? প্লাস্টার অফ প্যারিস অবভিয়াসলি জিপসাম দিয়ে তৈরি। প্লাস্টার অফ প্যারিস অবভিয়াসলি কি দিয়ে তৈরি? জিপসাম দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট জিজ্ঞেস করছে হুইচ ইজ দ্য কমন নেম অফ CaO Cl2। একটু স্পিডে নিচ্ছি, ঠিক আছে? অনেকগুলো কোয়েশ্চেন আছে।
কমন নেম অফ সিএও সিএল2, এটার কমন নেম কি জিজ্ঞেস করছে। তো এর কমন নেম একদম সিম্পল, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার CaOCl2, আবার উল্টে জিজ্ঞেস করে না ব্লিচিং পাউডারের সংকেত কি, তখন আবার এটাই আনসার দিতে হবে। মনে রাখবি CaOCl2 ব্লিচিং পাউডার, বারবার জিজ্ঞেস করে এটা। ঠিক আছে, নেক্সট হুইচ ইজ দ্য, এটা আমি বলছি মনে কিভাবে করতে হবে। মনে এইভাবে করতে হবে যে এই যে পেপারটা আছে না, এটা তুই 5 থেকে 6 বার বাড়িতে প্র্যাকটিস কর, না দেখে। অ্যান্ড একদিনে নয়, 5 থেকে 6 বার পরপর দিনে। ঠিক আছে, মানে ডেলি একবার করে ধরে নিলাম 5-6 দিন ধরে এই পেপারটাকে তুই প্র্যাকটিস কর। ঠিক আছে, তোর এভরি ডেটা মনে রয়ে যাবে, প্রত্যেকটা ডেটা মনে রয়ে যাবে, কিন্তু ওই যে বললাম বুঝতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ক্লাস শেষ হলো আমিও ভুলে গেলাম, ওই করলে কিন্তু সব গল্প হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ওয়ান জিজ্ঞেস করছে সিলেক্ট লাইন কোনটা। সিলেক্ট লাইন কোনটা? সিলেক্ট লাইন পলিচুন বা পোড়াচুনের মধ্যে যে কোনো একটা। এবার যেটাই হোক, আমাকে এখানে কি জিজ্ঞেস করেছে, পলিচুন বা পোড়াচুনের মধ্যে যেটাই হোক, যেটাই হোক, আমি ধরে নিচ্ছি আমি জানি না কোনটা। ঠিক আছে, তা আমি এখানে কি বলতে পারি, আমি দেখতে পাচ্ছি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, তার মানে কোনটা এটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোনটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2, CaH আর OH এর হোল 2, এইটা রাইট। পরেরটা কম্বাস্টিবল গ্যাস যেটা লিবারেট করা হয়, যদি একটা কম্বাস্টিবল গ্যাসকে ছাড়া হয়, যেমন হাইড্রোজেন যদি হয়, তাহলে সেটা কস্টিক সোডার সাথে যদি সলিউশন বানায়, সেটাকে কি দিয়ে হিট করা হয় জিজ্ঞেস করছে। উল্টো কোয়েশ্চেনটা বললাম, কস্টিক সোডা সলিউশনকে যদি হিট করা হয় কি দিয়ে, তাহলে একটা কম্বাস্টিবল গ্যাস সেখান থেকে বেরোয়। কম্বাস্টিবল গ্যাস কি? কম্বাস্টিবল গ্যাস হাইড্রোজেন হতে পারে, মারাত্মক কম্বাস্টিবল, রাইট? এমন কম্বাস্টিবল যে ট্রেন তৈরি হয়ে গেছে এই ইয়ে দিয়ে, তাই তো? এবার আমার প্রশ্ন এটা যে লিবারেট যদি যখন করা হচ্ছে, তখন মানে কস্টিক সোডাকে কি দিয়ে হিট করলে এটা হবে? কস্টিক সোডা আমি জানি না, হয়তো আমি ধরে নিলাম, কিন্তু এখানে কোথায় দেখতে পাচ্ছি যে কার মধ্যে একটা গ্যাস পাবো? আমি জানতাম তুই অ্যান্সারটা দিবি, অ্যাকচুয়ালি অ্যান্সার জেডেন, জিঙ্ক। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক থেকে গ্যাস পাওয়া যাবে না, কস্টিক সোডা থেকে গ্যাসটা পাওয়া যাবে। ব্যাপারটা বুঝতে পারলাম? কি বললাম? জিঙ্ক থেকে পাওয়া যাবে না, কি থেকে পাওয়া যাবে? হ্যাঁ, তো এই যে রিয়াকশানটা হবে, এই রিয়াকশানটা বেসিক্যালি কী হবে? কী হবে? কস্টিক সোডা কি বেসিক্যালি প্রথমত? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কি বললাম? কস্টিক সোডা কি প্রথমত? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এক্স্যাক্টলি, এবার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, তাহলে সেটা হয়ে যায় এরকমভাবে আমরা বলতে পারি যে Zn প্লাস NaOH। এই যে রিয়াকশানটা হয়, ঠিক আছে, এই রিয়াকশানটা কি উৎপন্ন করে? NaHZnO2, খুব সম্ভবত Na2 ZnO2 প্লাস H2, এটা বেসিক্যালি উৎপন্ন করছে। তার মানে H2 এখানে একটা গ্যাস বেরোচ্ছে, যেটা কিনা কি কম্বাস্টিবল। সেটা থেকে প্রশ্নটা করেছে, ঢুকলো মাথায়? এবার বুঝতে পারলাম? আচ্ছা, পরের প্রশ্নে আসছি, জিজ্ঞেস করছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট ইজ কমনলি নোন অ্যাজ। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট ইজ কমনলি নোন অ্যাজ। Calcium sulfate dihydrate is commonly known as ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। যখনই ডাইহাইড্রেট বলবে, মানে ক্যালসিয়াম সালফেট তো রয়েছে, ক্যালসিয়াম সালফেট হলো CaSO4, ওকে। ডাইহাইড্রেট কথাটার মানে হচ্ছে 2H2O, 2H2O, এটা সব সময় কি জিপসাম, মাথায় থাকবে, মনে থাকবে। এবার আরেকটা কথা বলবো যেটা সবসময় মাথায় রাখবি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কখনো কখনো আবার এটা জিজ্ঞেস করে নেয় যে CaSO4 ফুল স্টপ হাফ H2O, এই 2 এর জায়গায় হাফ করে দিলাম, তাহলে সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ অবশ্যই, আর এগুলো বারবার জিজ্ঞেসও করে। এটাকেই বলে প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস। আচ্ছা, মনে রাখার উপায় কি আছে? মনে রাখার উপায় এটা, ঠিক আছে, মনে রাখার উপায় কি আছে? মনে রাখার উপায় এটা আছে যে এইভাবে মনে রাখতে পারিস, যার নামটা বড়, যেমন প্লাস্টার অফ প্যারিস, এত বড় নামটা, তো ও অর্ধেক নিয়ে বসে আছে, জলের কণা অর্ধেক নিয়ে বসে আছে, যার নামটা বড় সে অর্ধেক,
আর যার নামটা ছোট সে হচ্ছে 2। ওকে, ঠিক আছে, বোঝা গেল কি বললাম? যার যে প্লাস্টার অফ প্যারিস সে কত নিয়ে বসে আছে? টোটাল হাফ। আর যে জিপসাম সে কত নিয়ে বসে আছে? ব্যাস হয়ে গেল, ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনে যাচ্ছি। এগুলো কি শুনছিস নাকি নোট করছিস, কোনটা? হ্যাঁ কি বল? হ্যাঁ অবশ্যই, এটা বলেছি, এটা আমি সত্যিই বলেছিলাম। আর কি নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজ ফর রাইটিং অন গ্লাস? গ্লাসের ওপর লেখার জন্য কি ব্যবহার করা হয়? তো মাথায় রাখবি সবসময় এটা আনসার হাইড্রোজেন ফ্লুরাইড। হাজারবার ইউজ করা হয়, HF অ্যাকচুয়ালি এটার সংকেত। ঠিক আছে, এটা রাইটিং অন গ্লাসের জায়গায় বলা হতে পারে এচিং অফ গ্লাস। কি বললাম? এচিং অফ গ্লাস। তুই দেখিস না কাঁচের উপরে বেশ ডিজাইন করা থাকে, ডিজাইনগুলো এটা দিয়েই করা হয়। ঠিক আছে, কাঁচের উপর যে ডিজাইনগুলো হয় সেটা বেসিক্যালি এটা দিয়েই করা হয়। ওকে, সেটাই কি বলবো, এটা হচ্ছে এচিং অফ গ্লাস, বা কি বলা যায়, হাইড্রোজেন ফ্লুরাইড দিয়ে জিনিসটা করা হচ্ছে। ওকে, এবার একটা কোশ্চেন আছে, বাকমিনস্টার ফ্লুরাইড এটা কার অ্যালোট্রপ? অ্যালোট্রপ মানে আমরা জানি অন্য একটা রূপ, রাইট? তো এটা হচ্ছে কার? কার্বনের অন্য একটা রূপ। কার্বনের অন্য একটা রূপ হচ্ছে বাকমিনস্টার ফ্লুরাইড। বারবার জিজ্ঞেস করে। ওকে, আমাকে একটু বলবি তো এই কোয়েশ্চেনগুলো এমন দুজনের মধ্যে, অবভিয়াসলি প্রিয়াঙ্কাকে তো আমি ফার্স্ট টাইম বলছি, ঠিক আছে, সৌমি কোয়েশ্চেনগুলো নতুন লাগছে নাকি কোয়েশ্চেনগুলো শুনেছিস আগে? হ্যাঁ ডেফিনেটলি, সেখানেও তো PYQ দিয়েই হয়, মানে PYQই ওখানে বেশিরভাগ ডিসকাশন করা থাকে। এই কারণে বলছি কোয়েশ্চেনগুলো যেন এক, যদি নতুন লাগেও, আমি সেক্ষেত্রেও বলছি, যদি নতুন লাগেও তাহলে কিন্তু দেরি না করে যেটা যেটা করিয়ে দিচ্ছি বা যেগুলো ইয়ে হচ্ছে সেগুলো সমস্ত করাটা স্টার্ট করে দে, বারবার করে রিভাইজ করা স্টার্ট করে দে এগুলো। ঠিক আছে, তুই এই জায়গাটা ক্লিয়ার থাকলে তোর অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে এখানে। আমি বলছি না 27টা কোশ্চেন ইজ এভরিথিং, বাট এটা ব্যাপার যে 27টা কোশ্চেন যদি তোর ঠিক থাকে, এই 27টাতে তোকে কেউ আটকাতে পারবে না। এবং এটা কোনো র্যান্ডাম 27টা নয়, এগুলো PYQ 27টা নয়। ঠিক আছে, তো এই জন্য বারবার বলছি যে মোটামুটি এই জিনিসটাকে কিন্তু বাড়িতে বারবার করে দেখবি, এই যে পেপারগুলো করিয়ে দিচ্ছি অনলাইনে ফর্মেটে নয়, এই যে পেপারটা আছে এই পেপারটাকে কোনো একটা ল্যাপটপ বা ফোনের মধ্যে খোলা, খুলে প্রত্যেকটা আনসার ট্রাই করা, এবং আমি তো আনসার করিয়ে দিচ্ছি, তো সেই আনসারগুলো কোথাও একটা নোট করে নেওয়া যে আচ্ছা এইটার আনসার এটা ছিল, তাহলে সেই মোমেন্টে কী করে বুঝবি যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল। বা ধরে নে এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে তুই আনসারগুলো কোনো একটা জায়গায় পাতায় লিখলি, ঠিক আছে, জাস্ট 1-এর A 2-এর B 3-এর C এরকমভাবে লিখলি, লেখা হয়ে গেল, লেখা হয়ে গেল তো আমার আনসার কিটার সাথে মেলা, প্রত্যেকটা এক্সপ্লেনেশন তোর মাথায়ই থাকবে অলমোস্ট। প্রথম দিন হয়তো 4টে ভুল হবে, সেকেন্ড দিন 3টে ভুল হবে, থার্ড দিন গিয়ে হয়তো একটাও ভুল হবে না, তখন কিন্তু মাথায় থাকবে। এবং যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোর কাজ থাকবে এই পুরোটাকে রিভাইজ করে যাওয়া। একদিনে একবার, একদিনে দুবার কোনোটাই নয়, বোঝা গেল? না, এই 6টা চ্যাপ্টারই কটাই কোশ্চেন আছে, একটা চ্যাপ্টারে 27টা কোশ্চেন আছে, তার মানে ধরে নিলাম যদি আমি সব চ্যাপ্টারগুলো ধরি, আজ এখানে সব মানে এই কটা চ্যাপ্টার, মানে যে কটা আজকে করাচ্ছি, এই চ্যাপ্টারটাকে মোটামুটি 5 দিন মহড়া দিতে হবে ধরে নে, তাহলে 5 দিন যদি দিস, হ্যাঁ তোর কথাটা ক্লিয়ার হচ্ছে না এবার বল। না না, প্রত্যেকটা চ্যাপ্টার নয়, আমি যা আজকে করালাম এটা ধরে নে নেক্সট ক্লাস অবধি তোকে প্রত্যেক দিন একবার করে এই চ্যাপ্টারগুলো নিয়ে বসতে হবে, সবগুলোই প্রত্যেক দিন একবার করে, কোনো কোয়েশ্চেন একদিনে দুবার নয়, এটা মাথায় রাখ। একদিনে দুবার করছিস মানে টাইম ওয়েস্ট করছিস, নিজেরও কোয়েশ্চেনেরও। তোকে জিনিসটা মাথায় গাঁথতে হবে, তার মানে এটা যে তুই একদিনে দুবার করবি না, একবারই চান্স নিবি, সেটাতে ঠিক হলো তো হলো, না হলে মাথায় রাখ যে আজ ঠিক হয়নি কাল ঠিক করতে হবে, আবার কাল বস, 4টের জায়গায় 3টে ভুল হবে, তারপরের দিন হয়তো একটাও ভুল হবে না, তখন মাথায় রাখবি যে সবগুলোই তোর মাথায় গেঁথে গেছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে তোর কাজ থাকবে এই পুরোটাকে রিভাইজ করে যাওয়া, এই পুরো কোয়েশ্চেনগুলোকে রিভাইজ করে যাওয়া। আর গিয়ে যদি দেখিস যে এটাই জিজ্ঞেস করেছে তখন তো আর আটকানোর কোনো জায়গা থাকবে না, ইজিলি আনসার করতে পারবি।
আর সেটাই হচ্ছে তো দরকার। এটাকে সিস্টেম্যাটিক প্রিপারেশন বলে। এই সিস্টেম্যাটিক প্রিপারেশন করলে সব কিছু ইজি লাগে। এবার এইগুলোকে যখন তুই কমপ্লিট করবি তোকে আরও কোশ্চেন দিতে পারবো আমি, আরও PYQ আছে, খুঁটিয়ে খাটিয়ে আরও আছে। কিন্তু এইগুলো ভুল করলে তোর কিন্তু এমনিই তুই কম্পিটিশন থেকে বাইরে চলে যাবি, কারণ এইগুলো কারো ভুল হওয়ার কথা নয়। যারা সিরিয়াস প্রিপারেশনে আসে তাদের ভুল হওয়ার কথা নয়। এবার সেগুলো ভুল হলে তো অবভিয়াসলি তুই পেঁচাচ্ছিস, রাইট? এবার দেখা গেল যে ইলেকট্রনের কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, এবার তো মনে আছে যে স্যার কিছু একটা বলেছিল, কি বলেছিল সেটা মনে নেই। গেন করলে কি হয় আর লস করলে কি হয় মনে পড়ছে না। আমি একদম শিওর দিয়ে বলছি, এক্ষুনি যেটা বললাম গেন আর লস, শিওরলি মাথায় বাজছে যে আচ্ছা লস করলে এটা হয় আর গেন করলে ওটা হয়, কারণ সেখানে আমি একটা নেমনিক বলেছি। তাই সবসময় যে মাথাটা কাজ করবে, আমাদের মাথাটা যে আইনস্টাইন বানাতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমাদের যদি নেমনিকটা মনে থাকে, সেটা দিয়ে যদি আমি কারেক্ট আনসার দিতে পারি, ব্যাস ওটাই কিন্তু আমার দরকার, ওটাই কিন্তু আমার সিলেকশন দেবে। সিম্পল, ঠিক আছে? আর দিনকাল এত খারাপ চলছে যে এবারে SSC CGL রেজাল্ট বেরোলো জাস্ট 2 দিন আগে, এগেন সাকসিডিংলি আরেক বছর CGL-এ আমার হয়নি, অথচ আমার পুরো মার্কস ছিল 323.5, যেখানে জেনারেলের কাট অফ গেছে 322। লক্ষ্য করে দেখবি, তারপরেও হয়নি। তার একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে লেভেল 5 অবধি যে পোস্টগুলো আছে, সেই লেভেল 5 অবধি পোস্ট আমার হয়ে যেত, কিন্তু লেভেল 5-এর পোস্ট হওয়ার জন্য এজটা 27 লাগবে। তুই যখনই 27 জেনারেলে ক্রস করে যাচ্ছিস, ঠিক আছে, অনলি জেনারেলের ক্ষেত্রে বলছি, জেনারেলে তুই ক্রস করে যাচ্ছিস 25, তখনই কিন্তু এই 27 এজ, তখনই তোর ক্ষেত্রে কিন্তু লেভেল 6 আর লেভেল 7 খোলা থাকছে। লেভেল 6 আর লেভেল 7-এর যেটা মিনিমাম কাট অফ গেছে, সেটা মানে যেটা মিনিমাম কাট অফ গেছে সেটা এই নাম্বারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যেটা আমার ছিল, কিন্তু মজাটা হচ্ছে সেটা হয়নি। এবার সেটা এখন কোর্টে কেসও হবে, অনেক কিছুই হবে সেই সমস্ত জিনিসপত্র, কারণ এটা অনেকের সাথেই হয়েছে যে জেনারেল হয়তো 299 নিয়ে পরীক্ষায় মানে পাস করে লেভেল 6-7 জয়েন করে যাচ্ছে, সেখানে যে 323 পেয়েছে সে পাচ্ছে না। এই আমি ক্যান্ডিডেট বসে আছি, এই হচ্ছে ব্যাপার। তো দিনকাল খুব খারাপ। অ্যান্ড যে 323 কতর মধ্যে এসছে, আপ টু 390-র মধ্যে এসছে। কত পার্সেন্ট হয় একবার মানে হিসাব করে নিস তো, 390-র মধ্যে 323 পাওয়াটা কত পার্সেন্ট হয় অ্যাকচুয়ালি? এটা কোনো স্কুল এক্সাম না, তোকে পরীক্ষায় গিয়ে ওখানে পরীক্ষা দিয়ে ওই টাইমের মধ্যে তোকে এই নাম্বারটা আনতে হচ্ছে। ইটস প্রিটি হার্ড জিনিসটা। অ্যান্ড এই জিনিসটাই কিন্তু মানে তোকে রেডি করবে পরবর্তী দিনের জন্য। তো এই জন্য বারবার বলছি বেসিকগুলোকে আগে ক্লিয়ার করা। এই কোয়েশ্চেনগুলো সব বেসিক, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো হচ্ছে সব বেসিক। আমাকে যদি আমার রেজাল্টের একটা কপি থাকে আমি দেখাতে পারি, কিন্তু রেজাল্টের কপি এই সিস্টেমটাই নেই। আমি নেক্সট দিন দেখাবো, আমি ডাউনলোড করে রাখলাম, গেল CGL রেজাল্ট। CGL রেজাল্ট রাখলাম তো, টিয়ার টু অ্যাডমিট দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, বেশ, লেট নট ওয়েস্ট টাইম, চলো। যেটা জিজ্ঞেস করছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যালোট্রপ অফ কার্বন? কার্বন অ্যালোট্রপ নয় জিজ্ঞেস করছে, কার্বনের অ্যালোট্রপ নয়। তো এখানে গ্রাফাইট যেটা, এটা একটা অ্যালোট্রপ। ডায়মন্ড যেটা, সেটাও কার্বনের অ্যালোট্রপ। কার্বোরেন্ডাম যেটা, সেটা কি কার্বনের অ্যালোট্রপ? কার্বোরেন্ডাম সেটা কি কার্বনের অ্যালোট্রপ? হ্যাঁ, অবভিয়াসলি। তাহলে একমাত্র স্যুট হচ্ছে তোমার আনসার। স্যুট, বাড়িতে যে ঝুলটা হয়, এটা কার্বনে অ্যালোট্রপ নয়। কার্বন জমা হয়ে হয়ে ঝুলটা হয় ঠিকই, কিন্তু কার্বনে অ্যালোট্রপ এটা নয়, মনে থাকবে। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কার্বন? কার্বনের পিওরেস্ট ফর্ম কোনটা? তো এখানে আমাদের পিওরেস্ট ফর্ম জিজ্ঞেস করেছে। এক মিনিট, পিওরেস্ট বলেছে, পিওরেস্ট কোক নয়, পিওরেস্ট কোক নয়। পিওরেস্ট যেটা সেটা হচ্ছে ফুলারিন। পিওরেস্ট যেটা সেটা হচ্ছে ফুলারিন, বাকমিনস্টার ফুলারিন। একটু আগে জিজ্ঞেস করেছিল, মনে কর কোথায় জিজ্ঞেস করেছিল, 3টে কোশ্চেন আগে, এইখানে 11 নম্বরে, বোঝা যাচ্ছে? তাহলে এটাই হচ্ছে কি পিওরেস্ট ফর্ম অফ কার্বন, মনে থাকবে। এবার বুঝতে পারছিস কানেকশনটা কোথায়? একই কোশ্চেন ঘুরিয়ে বারবার জিজ্ঞেস করছে, এটা অন্য পরীক্ষা, ওটা অন্য পরীক্ষা, কিন্তু জিজ্ঞেস করছে। হোয়াট ইজ দ্য বন্ড অর্ডার অফ সিও গ্রুপ? সিও গ্রুপের বন্ড অর্ডার কোনটা? বন্ড অর্ডার, বন্ড অর্ডার মানে বন্ড কিভাবে থাকে সিও গ্রুপের, তার অর্ডার কি হবে? অর্ডারটা কি? তো আমরা যদি কার্বনের ক্ষেত্রে দেখি, কার্বনের ক্ষেত্রে তিনটে তিনটে হাত থাকে, এরকম একটা
এরকম একটা এরকম একটা, তো সেইভাবেই জিনিসটা তৈরি থাকে। দেখছি ফুটবল টাইপের একটা স্ট্রাকচার হয়। এটা আবার এইখানে একটা, তো হ্যাঁ এরকম একটা হলো, এই হলো এই হলো এই হলো, আবার এই হলো এই হলো এই হলো, আবার এই হলো এইরকম এরকম, আবার এখানে একটা এখানে একটা এখানে একটা, এরকম টাইপের স্ট্রাকচারটা হয়। ঠিক আছে, এরকম করে জিনিসটা চলতে থাকে, ফুটবলের মতো দেখতে লাগে। তো এটাকে বলা হয় কার্বনের সিও গ্রুপের বন্ড অর্ডার। ওকে, নেক্সট ওয়ান, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এ ক্যাটায়ন? ক্যাটায়ন এদের মধ্যে কোনটা? তো এটা কীভাবে জানবো ক্যাটায়ন কোনটা? পরীক্ষার সময় থোড়ি বলতে পারবে ক্যাটায়ন অ্যানায়ন কোনটা। তো মাথায় রাখবি যে আমাদের দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি, একটা ক্লোরাইড, একটা ফ্লুরাইড, একটা অ্যামোনিয়াম, একটা আয়োডাইড। তো এদের মধ্যে আমাদের আনসার হয়ে যাচ্ছে কোনটা? অ্যামোনিয়াম। কোনটা? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম হচ্ছে এদের মধ্যে ক্যাটায়ন। ওকে, জানবো কিভাবে সেটা সেরকম কোনো রুল নেই, ঠিক আছে। এটা আলাদা করে জানতে হয় যে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান যাচ্ছি। জিজ্ঞেস করছে নাইট্রিক অ্যাসিড ডাজ নট রিয়াক্ট উইথ। নাইট্রিক অ্যাসিড কার সাথে রিয়াক্ট করে না জিজ্ঞেস করছে। নাইট্রিক অ্যাসিড কার সাথে রিয়াক্ট করে না জিজ্ঞেস করছে। নাইট্রিক অ্যাসিড কার সাথে রিয়াক্ট করে না সেটা জিজ্ঞেস করছে। নাইট্রিক অ্যাসিড HNO3, HNO3 কার সাথে বিক্রিয়া করে না? তো কার বিক্রিয়া করবে না কার সাথে? একমাত্র গোল্ডের সাথে না। গোল্ডেই তো সেই জিনিস যে বিক্রিয়া কারোর সাথে করে না বলে তার এত দাম। গোল্ডের দাম কেন? গোল্ডের দাম সব ধাতুর থেকে বেশি কেন? তার কারণ গোল্ড অরিজিনাল থাকে, গোল্ড কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। বাকি যারা আছে তারা বিক্রিয়া খুব তাড়াতাড়ি করতে চায়। বোঝা যাচ্ছে মাথায়? নেক্সট ওয়ান, গোল্ডের পরে যেমন সিলভার। সিলভার যদি বাতাসের মধ্যে খোলাভাবে থাকে তাহলে সিলভার কী করে? হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, দেখবি সিলভারের যে কোনো জিনিস একটু কালো টাইপের হয়ে যায়, ওই কালো জিনিসটা কি? ওটা হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করেছে। মনে থাকবে। নেক্সট ওয়ান, নাইট্রিফিকেশন ইজ আ বায়োলজিক্যাল প্রসেস অফ কনভার্টিং। নাইট্রিফিকেশন কাকে কনভার্ট করে কিসে? এটা একটা ভালো কোয়েশ্চেন। কাকে কনভার্ট করে কিসে? অ্যামোনিয়া ইন্টু নাইট্রেট। অ্যামোনিয়াটা পেলো কোথায়? অ্যামোনিয়াকে যদি নাইট্রেটে করে অ্যামোনিয়াটাকে পেলো কোথায়? অ্যামোনিয়া নিশ্চয়ই আগে কোথাও জায়গা থেকে এসছে। তো মাথায় রাখবি যে নাইট্রোজেন যেটা আছে সেটাকে অ্যামোনিয়া বানায়, অ্যামোনিয়া যেটা আছে সেটাকে নাইট্রাইট বানায়, নাইট্রাইট যেটা আছে সেটাকে আবার উদ্ভিদ গ্রহণ করে, বা সেটাকে আবার কি করে? নাইট্রোজেনের রূপে আবার বাতাসের মধ্যে সেটা ফিরে যায়। তো এখানে দু রকমের ব্যাকটেরিয়া আছে, একটা নাইট্রিফিকেশন, একটা ডিনাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন যদি জিজ্ঞেস করে তাহলে সি আনসার। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট N2 9। ঠিক আছে, অ্যামোনিয়া থেকে কি? নাইট্রাইট। মনে থাকবে। নেক্সট ওয়ান, রিয়াক্টিভ। মোস্ট রিয়াক্টিভ জিজ্ঞেস করছে, সব থেকে বেশি রিয়াক্টিভ হ্যালোজেনদের মধ্যে কে? হ্যালোজেন গ্রুপ আশা করছি মনে আছে, একটু আগে বললাম এই গ্রুপটাকে হ্যালোজেন গ্রুপ বলা হয়। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্যান্টিন আর টাংস্টেন, এই গ্রুপটাকে বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি টাংস্টেন নয়, টাংস্টেন অন্যদিকে আছে। এই লাস্টেরটাকে কেউ মনে রাখে না, 117 নাম্বার যেটা। ঠিক আছে, তো এটা যেটা আছে এটাকে বলা হয় মোস্ট রিয়াক্টিভ। মোস্ট রিয়াক্টিভকে ফ্লুরিন, মোস্ট ইলেকট্রোনেগেটিভকে ফ্লুরিন। মনে থাকবে। নেক্সট জিজ্ঞেস করছে কোন এলিমেন্টটা ফ্রি স্টেটে থাকে? কোন এলিমেন্টটা ফ্রি স্টেটে থাকে? থাকে যেটা সেটা জিজ্ঞেস করছে। আয়োডিন ফ্রি স্টেটে থাকে? থাকে না। ফসফরাস থাকে? থাকে না। ম্যাগনেসিয়াম থাকে? থাকে না। সালফার একমাত্র ফ্রি স্টেটে থাকে। মনে থাকবে। চলো নেক্সট ওয়ান, দ্য আর্থলি অর আনডিজায়ার্ড ম্যাটেরিয়ালস অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ওর ইজ কল্ড। একটা যে কোনো ওর বা কোনো একটা আকরিক এর ব্যবস্থা করা হলো, তো দেখা যাচ্ছে তার সাথে কিছু জিনিস না মিশ্রিত অবস্থায় আছে। ঠিক আছে, মানে কিছু ইমপিওরিটিস মিশ্রিত অবস্থায় আছে। এবার জিজ্ঞেস করছে সেই মিশ্রিত জিনিসটাকে কি বলা হয়? তো মাথায় রাখবে ওটাকে গাং বলা হয়। কি বলা হয়? গাং বলা হয়। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে গাং বলা হয়। যে আজ অব্দি জিজ্ঞেস করেছে অনেক এক্সামে, এখানে লেখা নেই কোন কোন এক্সামে জিজ্ঞেস করেছে। ফাইন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন আর্থ ক্রাস্ট ইজ। পৃথিবীর ক্রাস্টে, ক্রাস্ট বাইরের এরিয়াটা অবভিয়াসলি এইটা, এখানে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল কোনটা? তো মেটাল বলেছে, আর মেটালেরই অপশন চারটে দেওয়া আছে, তাহলে কোনটা হয়ে যাবে আনসার? আমাদের অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে আনসার, AL।
ওকে, অ্যালুমিনিয়াম। নেক্সট এক্সাম্পল অফ অক্সাইড ওরেস। অক্সাইড ওর এদের মধ্যে কোনটা? তো এখানে মাথায় রাখতে হবে অক্সাইড ওর যেটা সেটা হচ্ছে কি বক্সাইট। বক্সাইট কেন? কারণ বক্সাইট হচ্ছে Al2O3। এই বক্সাইট যেটার অ্যাকচুয়ালি কি, এখান থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, বক্সাইট থেকে কি অ্যালুমিনিয়াম পাওয়া যায়, তাহলে অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে বক্সাইট, আর বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি অক্সাইড ওরের এক্সাম্পল Al2O3 বা বক্সাইট। নেক্সট প্রশ্ন আসছি, জিজ্ঞেস করছে কোনটা ওর নয়, কোনটা ওর নয়? অপশন বি, পিগ আয়রন ওর নয়। পিগ আয়রন হচ্ছে আয়রনের সব থেকে লো ভার্সনটা। আয়রন দেখবি এমনিতে 4 রকমের হয়, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, 4টে টাইপের আয়রন হয়। এবার এইখানে তখন যখন তুই দেখবি তখন কোনটা ওর নয় যদি জিজ্ঞেস করে, তাহলে সেটার আনসার কি হয়ে যাবে? পিগ আয়রন। পিগ আয়রন কিন্তু কোনো ওর নয়, ঠিক আছে? পিগ আয়রন কি নয়? পিগ আয়রন কোনো ওর নয়, একদম। নেক্সট পরেরটা, কেমিক্যাল লিচিং ইজ ইউজফুল ইন দ্য কনসেন্ট্রেশন অফ। কেমিক্যাল লিচিং কোন কনসেন্ট্রেশনে ইউজফুল জিজ্ঞেস করছে। হুম, কোনটা হবে বল? অপশন সি গেলে না। কনসেন্ট্রেশনের জন্য এখানে জিজ্ঞেস হচ্ছে কেমিক্যাল লিচিং, তো কেমিক্যাল লিচিং একমাত্র একটা দিয়েই সম্ভব, সেটা কি? সেটা হচ্ছে বক্সাইড দিয়ে। কি বললাম? কেমিক্যাল লিচিং একটা দিয়ে সম্ভব, সেটা কি? বক্সাইড দিয়ে। মনে থাকবে? কেমিক্যাল লিচিং যেটা কেমিক্যাল, সেটাকে কি বলবো? সেটা হচ্ছে বক্সাইড দিয়ে একমাত্র কিন্তু সম্ভব। ওকে, নেক্সট ওয়ান আসছে, দ্য ম্যানুফ্যাকচারিং অফ আয়রন ফ্রম আয়রন ওর ইনভলভস দ্য প্রসেস অফ। আয়রন ওর থেকে আয়রন বের করানোর যে প্রসেসটা, সেটাকে কি বলছে, কিভাবে পাওয়া যাচ্ছে সেটা? রিডাকশন, ডেফিনেটলি। আয়রন ওর থেকে আয়রন পাওয়ার যে ব্যাপারটা, সেটাকে বলা হয় রিডাকশন। ওকে, নেক্সট ওয়ান, কোন মেটাল অবটেন করা হয় মোল্টেন স্টেটে ফ্রম ইটস ওর। মানে ওরটাকে না গলালে এই জিনিসটাকে বের করানো সম্ভব নয়। ওরটাকে না গলালে, না মেল্ট করলে তুই এই জিনিসটা পাবি না। সেটাকে আমরা কি বলছি? এই প্রশ্ন তোকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, মোল্ট, মোল্ট অবস্থা থেকে পাচ্ছে বলছে, মোল্ট অবস্থা থেকে। আরে মোল্ট থেকে পাচ্ছে তাই তো স্মেল্টিং, মোল্ট কন্ডিশন থেকে পাচ্ছে তাই জন্য স্মেল্টিং। ঠিক আছে, কথায় শুনে থাকবি আয়রন স্মেল্টিং, কপার স্মেল্টিং ইন্ডাস্ট্রি। কেন? কারণ ওটাকে গলানো হয়, গলিয়ে তারপরে কাজ করানো হয়। ঠিক আছে, পরেরটা জিজ্ঞেস করছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ফর রিফাইনিং অফ মেটাল। রিফাইনিং এর জন্য কোনটা ইউজ করা হয় না জিজ্ঞেস করছে। কি মেথড? ক্রোম্যাটোগ্রাফি। কোনটা রিফাইনিং অফ মেটালে ইউজ করা হয় না? তো লিচিং যদি বলি, সেটা কেমিক্যাল লিচিং হওয়ার কথা। ডিস্টিলেশনে বলা আছে, ডিস্টিলেশনে কি রিফাইনিং অফ মেটাল হয়? ডিস্টিলেশন প্রসেস, ডিস্টিলেশন পাতন পদ্ধতি, হ্যাঁ হয়। তার মানে এখানে নট ইউজ যেটা, সেটা লিচিং হয়ে যাবে আমার আনসার। একমাত্র লিচিংয়েই এটা ইউজ হয় না, বাকি লিচিং হচ্ছে কি চুইয়ে পড়া, চুইয়ে যাওয়া, যেটাতে জলকে আমি করতে পারবো পিউরিফিকেশন, বাট সেটা কখনো মেটালের ক্ষেত্রে সম্ভব প্র্যাকটিক্যালি নয়। ওকে, চলো নেক্সট ওয়ান দেখছি, জিজ্ঞেস করছে
এবারে অর্গানিক কেমিস্ট্রি থেকে আছে। তো এই যে কোয়েশ্চেনগুলো এগুলো মোটামুটিভাবে ক্লিয়ার হলো, কোনো ডাউট এই অবধি না তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শুধু কেমিস্ট্রি হচ্ছে। অর্গানিক কেমিস্ট্রির পরে কি থেকে আছে? অ্যানিম্যাল টিস্যু থেকে আছে। ঠিক আছে, আজকে অর্গানিক কেমিস্ট্রিটা করিয়ে শেষ করি। এবার এটা হচ্ছে মোস্ট রিলেড চ্যাপ্টার। ঠিক আছে, এমন একটা চ্যাপ্টার যেটাকে মোটামুটি লোকজন একটু ডরিয়ে চলে। ঠিক আছে, চলো তাও আমরা দেখবো কী কী অপশান এখানে রয়েছে। ফার্স্ট, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ ফাউন্ড ইন অল অর্গানিক কম্পাউন্ড? কোন এলিমেন্টটা পাওয়া যায় সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে? তো অর্গানিক কম্পাউন্ড কোন এলিমেন্টটা পাওয়া যায় জিজ্ঞেস করছে। আচ্ছা, অর্গানিক জিনিসটা কি বলতো ফার্স্ট কথা? একদমই না। না না, এটা তো আমাদেরকে বোঝানো হয়েছে। এই বোঝানোটাই সবারই ক্লিয়ার করতে হবে। হুম, একদমই না। ওটা তো আমাদেরকে বোঝানো হচ্ছে। আমি কি বললাম কথাটা, ওটা তো আমাদেরকে বোঝানো হচ্ছে। এই পুরো মজাটাই হচ্ছে এখানে ডিফারেন্ট, মানে অর্গ্যানিক যে ব্যাপারটা, অর্গ্যানিকের পুরো ব্যাপারটাই আমাদেরকে উল্টো বোঝানো হয়। অর্গ্যানিক মানে আমরা এখন বিশুদ্ধ বুঝি, পিওর বুঝি, কিন্তু অর্গ্যানিক মানে বিশুদ্ধ নয়। অর্গ্যানিক ইজ সামথিং এলস। কি সেটা? অর্গ্যানিক হচ্ছে জৈব। এবার তোকে বলবো জৈব কোনটা, তুই বলবি জৈব তো সেটাই যেটা জীব থেকে আসছে, সোজা কথা। হ্যাঁ, তো অর্গ্যানিক অ্যাকচুয়ালি তাই, যেটা জীব থেকে আসছে, যে কোনো জীব থেকে পাওয়া জিনিস সেটাই জৈব। ফর এন এক্সাম্পল, আমাদের যে হরমোন, সেটা কি? সেটা কিন্তু অর্গ্যানিক। এবার হরমোনের কোনো পিওর ফর্ম, আনপিওর ফর্ম এই সমস্ত হয় না কিন্তু। বোঝা গেল কথাটা? এটা তো আমাদেরকে বোঝানো হচ্ছে শপিং মল কনসেপ্ট। অর্গ্যানিক মানে কি? অর্গ্যানিক মানে হচ্ছে পিওর। অর্গ্যানিক মানে হচ্ছে আনঅ্যাডাল্টারেটেড। ঠিক আছে, অর্গ্যানিক মানে হচ্ছে আনটাচড, ভার্জিন। না, নয়, জিনিসগুলো তা নয়। অর্গ্যানিক ইজ সামথিং এলস। অর্গ্যানিক হচ্ছে জৈব, ইনঅর্গ্যানিক মানে অজৈব। যেমন যদি আমি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? অজৈব, তাহলে ইনঅর্গ্যানিক। বোঝা গেল কথাটা? আমাদের মুখে যে স্যালাইভা রয়েছে সেটা কি? সেটা অর্গ্যানিক, কারণ সেটা জৈব। ফার্স্ট কোয়েশ্চেনটা ওটাই করেছে যে কোন অর্গ্যানিক, প্রত্যেকটা অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে কোন জিনিসটা কমন থাকবে। তো কোনটা কমন থাকবে? কার্বন কমন থাকতেই হবে প্রত্যেকটার মধ্যে। কার্বন 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 কমন থাকতেই হবে প্রত্যেকটার মধ্যে। বোঝা গেল? এবার মনে কর যে যখনই কোনো হিস্টোরিয়ান কোনো জায়গায় যায় কোনো কিছুর বয়স বের করতে, কার্বন ডেটিং করা হয়। হ্যাঁ, কেন করা হয়? হ্যাঁ, যাই করা হোক না কেন। হ্যাঁ, হ্যাঁ, তো সেখানে কি কতটা পিওর সেটা মাপা হয়? অবভিয়াসলি না। তাহলে সেখানে কতটা পুরনো সেটা মাপা হয়, আর সেটা কী করে মাপা হয়? কারণ সেটা বয়সটা বোঝার জন্য তোমায়, হ্যাঁ, মানে C14 যে চেকটা, হুম, মেনলি আমাদের কার্বন ডেটিংটাকে এখানে মনে রাখতে হবে, তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হবো যে আচ্ছা কার্বন ডেটিংটা কেন করা হয়। কারণ জিনিসটার মধ্যে কার্বন আছে। কার্বন কোথা থেকে এলো? কারণ জিনিসটা বেঁচে ছিল। বেঁচে ছিল মানে সেটা একটা জৈব জিনিস, তাই তো? হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। একটা কার্বন ডেটিং হয় আর একটা বোধহয় রেডিও অ্যাক্টিভ ডেটিং হয়। তো যেটা রেডিও অ্যাক্টিভ ডেটিং যেটাকে বলছি সেটা অজৈব জিনিসগুলোর ক্ষেত্রে করা হয়, আর কার্বন ডেটিং যেটাকে বলছি সেটা জৈবগুলোর ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে অনলি কার্বন ডেটিং যেটা, সেটা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা জৈব জিনিসের মধ্যে কার্বন রয়েছে। আমার মধ্যেও রয়েছে, তোর মধ্যেও রয়েছে। বোঝা গেল? হ্যাঁ, এটা বারবার করে বলছি কেন? কারণ মাথায় ঢুকিয়ে নেয় না, নেক্সট টাইম এটা ভুল না হয়। পরেরটা, মিক্সচার অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন, হোয়াট ইজ দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল ফর ম্যানুফ্যাকচারিং আ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ড ইজ? মিক্সচার অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন, CO প্লাস H2। কি বললাম? CO প্লাস H2, এইটা দিয়ে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। সেটাই কি বলবো? কেন বলছি অর্গানিক? কারণ তার মধ্যে সি আছে। এটা তো এবার ক্লিয়ার তো? হুম, তো এটাকে কি বলবো আমরা? এটার একটি স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় সিনথেসিস গ্যাস। একদমই তাই, সিন গ্যাস বা সিনথেসিস গ্যাস বলা হয়। ঠিক আছে, নেক্সট ওয়ান,
দ্য ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড সিনথেসাইজড ইন দ্য ল্যাবরেটরি ইজ, অর্গানিক কম্পাউন্ড যেটা ল্যাবরেটরিতে বানানো হয়েছিল, অর্গানিক কিন্তু ল্যাবরেটরিতে বানানো হয়েছিল, সেটাকে আমরা কি বলবো? না, ইউরিয়া। ইউরিয়া এটা প্রথম জিনিস যেটা কোথায় বানানো হয়েছিল? আমাদের ল্যাবরেটরিতে। মিথেন অবশ্যই অর্গানিক, কারণ তুই CH4 তো দেখতেই পাচ্ছিস সি আছে, তা তো হয়েই গেল। হুম, হ্যাঁ, হুম, ফার্স্ট অর্গানিক বললেই ইউরিয়া হবে, ঠিক আছে? ফার্স্ট অর্গানিক বললে কি হবে? ইউরিয়া হবে আমাদের আনসার হিসেবে। আচ্ছা, এর মজা হচ্ছে আমাদের এখানে যেটা ইউরিয়া, এই ইউরিয়াকে আমরা কি করে মনে রাখি? তো ইউরিয়াকে মনে রাখার জন্য একটা স্পেশাল স্ট্রাকচার আছে। কি সেটা? সিও লিখলি মাঝে, ঠিক আছে? সিও লিখলি মাঝে, তার বাঁ দিকে একটা এন বসে, ডান দিকে একটা এন বসে। ওকে, কেন এইভাবে শেখাচ্ছি তার কারণ আছে, মনে রাখবি। এদিকে এন বসা, ওদিকে এন বসা, এদিকে H2 বসা, এদিকে H2 বসা, কাজ শেষ। এটা হচ্ছে সঙ্গে H2NCO NH2। বেসিক্যালি উল্টো দিক থেকে দেখলে এদিক থেকে এটাতে যা আসছে, এদিক থেকে এটাতে তাই আসছে, মনে থাকবে? এটা ইউরিয়ার সংকেত। হুট করে দিলে কিন্তু কেউ পারবে না, কিন্তু এটা একটা খুব ভালো স্ট্রাকচার, যেটা হচ্ছে কি থাকতে হবে? সি থাকতে হবে। তুই সিওকে আগে বসিয়ে দে মাঝখানে, তবেই তো ওটা জৈব। এবার সিওর বাঁ দিকে এন বসাও, এদিকে এন বসাও, এদিকে H2 বসাও, এদিকে H2 বসাও, কাজ শেষ। এটাই তোমার সংকেত। আর যদি এমনি মনে রাখতে চাস, H2NCO NH2, H2NCO NH2, মনে থাকবে। Which one of the following is the largest composition in biogas? বায়োগ্যাসের লার্জেস্ট কম্পোজিশন কোনটা জিজ্ঞেস করছে? বায়োগ্যাসের লার্জেস্ট কম্পোজিশন কোনটা? বায়োগ্যাস কোনটা ভাই? মিথেন আছে বায়োগ্যাসে, গোবর থেকে যে গ্যাসটা আসছে সেটা কি? সেটা তো মিথেন ছাড়া আর কি, তাই না? আচ্ছা, পরের কোয়েশ্চেনে আছি, জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেজর কম্পোনেন্ট অফ ভিনেগার? ভিনেগারের মেজর কম্পোনেন্ট কি? তো ভিনেগার আমরা সবাই জানি অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, CH3COOH, তাই তো? CH3, হ্যাঁ একদম একদম, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। পরেরটা কোন অ্যাসিড অ্যাপেলে পাওয়া যায়? সিম্পল পাতি কোয়েশ্চেন, ম্যালিক অ্যাসিড আনসার মারো, আগাও একদম। পরেরটা মাসেল ফ্যাটিক, যেটা ফ্যাটিক জি, হ্যাঁ অবভিয়াসলি এটা হচ্ছে কি? ল্যাকটিক অ্যাসিড। কোন অ্যাসিড অ্যাকিউমুলেট হচ্ছে? তো ল্যাকটিক অ্যাসিড। পরেরটা জিজ্ঞেস করছে অ্যান্ট বাইটে কোন অ্যাসিড থাকছে? অ্যান্ট বাইটে কোন অ্যাসিড থাকছে? তো আনসার হয়ে যাচ্ছে কি? ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। পরেরটা জিজ্ঞেস করছে ডমিনেন্ট কেমিক্যাল যেটা ভিনিগারে থাকে, সেটাকে আমরা কি বলছি? আবার ভিনিগার, কোনটা আনসার হচ্ছে? দেখ, একটু চেঞ্জ করে দিয়ে দিল, ব্যাস মেসে গেল। একটু চেঞ্জ করে ধরিয়ে দিয়েছে অপশানটা। ওই অ্যাসিডটারই আরেকটা নাম দেওয়া আছে, যে নামটা তুই জানিস সেই নামটা দেওয়া নেই, আরেকটা অন্য নাম দেওয়া আছে। এবার কি করবি? ইথানোয়িক অ্যাসিড ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এটাই হচ্ছে মজা, ইথানোয়িক অ্যাসিড। আর অ্যাপেল, অ্যাপেলে কি? আর বাবল, হ্যাঁ অ্যাপেল, অ্যাপেল কোথায় পেলি? হ্যাঁ, নট নেসেসারি, ওটা তো একটা আলাদা কম্পাউন্ডে বা আলাদা জিনিসে চলে গেল। কি অ্যাপেল সিডার ভিনিগার ইজ এ ডিফারেন্ট প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ নাম একটা আছে, এবারে শিওর না যে ওটাকে আমরা লাইক, এবারে তো অ্যাপেলের টেস্ট বিভিন্ন জিনিসে দেওয়ার জন্য ইউজ করা হয়। এবার সেক্ষেত্রে অ্যাপেলের টেস্টে কি আদৌ সেই ম্যালিক অ্যাসিড ইউজ হয়? হয় না, ফ্লেভারাইজার ইউজ হয়, আর্টিফিশিয়াল ফ্লেভার। তো সেই হচ্ছে ব্যাপার। এবারে এর ক্ষেত্রে ওটাও হতে পারে, আবার থাকতেও পারে, নট নেসেসারি যে মানে ওটাই, মানে অ্যাপেল বলছে মানে সেখানে ম্যালিক অ্যাসিডই থাকবে। এটা অরিজিনাল যে অ্যাপেল, সেই অ্যাপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাপেলটাকে হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড মাস্ট থাকছেই ইয়েতে, তোর কি বলে যেটা, যেটাকে তুই ভিনিগার বলছিস, একদমই তাই, ঠিক আছে। আচ্ছা,
পরেরটাই যাচ্ছি, জিজ্ঞেস করছে ইথানোইক অ্যাসিড, তাহলে ইথানোইক অ্যাসিডের একটা নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, মনে থাকবে। হ্যাঁ, পরেরটা জিজ্ঞেস করছে গ্লুকোজ ইজ আ সোর্স অফ এনার্জি, যেটা কোন টাইপের মলিকিউল এখানে গ্লুকোজ বেসিক্যালি? তো গ্লুকোজ মানে কি বেসিক্যালি? গ্লুকোজ কার্বোহাইড্রেট আবার কি? গ্লুকোজ কি? গ্লুকোজ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে C6H12O6। হ্যাঁ, দেখ এখানেও সি বর্তমান, রাইট। নেক্সট, ল্যাকটোজ অন হাইড্রোলাইসিস গিভস। ল্যাকটোজ অন হাইড্রোলাইসিস গিভস, ল্যাকটোজকে বাংলায় কি কি পাওয়া যায় এটাই জিজ্ঞেস করছে। গ্লুকোজ আর গ্যালাক্টোজ, গ্লুকোজ আর কি বললাম, গ্যালাক্টোজ, মনে থাকবে। গ্লুকোজ আর গ্যালাক্টোজ কোথায়? ও হ্যাঁ, ওটা তো ক্লাস নিতে নিতে দ্যাট ইজ আ ম্যান্ডেটারি পার্ট, মানে চলতেই থাকবে। হুম, আবার এটা মানে পার ডে আমার খুব ফেভারিট একটা কাজ আর কি, ঠিক আছে। হ্যাঁ, টু কিল মসকিটোজ অ্যান্ড হিউম্যান, মানে সোসাইটির ওয়েলফেয়ারের জন্য কাজ করা, সোসাইটিতে কয়েকটা মশার সংখ্যা কমানো, এটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, পার্ট টাইম কাজ এটা। হ্যাঁ হ্যাঁ, এবং মশায় তো কোনো অ্যানিম্যাল ক্রুয়েলটি হয় না, ঠিক আছে, তো সেই কারণে মরতে দেখতেও খুব ভালো লাগে। হ্যাঁ সিরিয়াসলি, এতে তো কোনো অ্যানিম্যাল ক্রুয়েলটি নেই, তো আলটিমেটলি মরতে দেখতে খুব ভালো লাগে আমার, বুঝতে পারছি। মানে হ্যাঁ হ্যাঁ, মানে একটা বাক্সে জমা করে রাখলে অনেকগুলোই হতো একদিনে যদি। হ্যাঁ একদম। হ্যাঁ সেটাও ঠিক, তাদেরকে অ্যাকচুয়ালি অন্য কিছু করার কথা, বা তাদেরকে দাও হয়ে যাচ্ছে, ঠিক তো, এটা তো ভেবে দেখা হয়নি। দাঁড়া, একটা মশাই জিজ্ঞেস করে দেখতে হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আইডি কার্ড দিয়ে মারতে হবে পরের বার থেকে। হ্যাঁ, রোবট সিনেমায়, হ্যাঁ চিঠি চিঠি, ঠিক। হুম, যে কোনটা কি, ঠিক 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 ঠিক। রাইট 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 রাইট। মানে একটা ক্লাসিক সিনেমা বলতে গেলে, মানে ফিল্ম লাইনের মধ্যে একটা ক্লাসিক পিস। আচ্ছা চলো, নেক্সট দেখে নেবো এখানে আর কি বলছে। আচ্ছা, গ্লুকোজের কোয়েশ্চেনটায় আসছিলাম, এই ল্যাকটোজের কোয়েশ্চেনটায় আসছিলাম, সেখানে জিজ্ঞেস করছে কি ল্যাকটোজ কী কী জিনিস দিয়ে তৈরি, তো আনসার কী হয়ে যাচ্ছে আমাদের, গ্লুকোজ আর গ্যালাক্টোজ দুটো নিয়ে ল্যাকটোজ। ওকে, নেক্সট ওয়ান জিজ্ঞেস করছে সিলভারিং অফ মিরারের জন্য কি ইউজ করা হয়, মিরারকে সিলভার করার জন্য কি ইউজ করা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্লুকোজ, মাথায় রাখবি এটা, ঠিক আছে, অন্য কিচ্ছু না, গ্লুকোজ, ঠিক আছে, সিলভারিং ও মিলানোর জন্য গ্লুকোজ ইউজ করা হয়, C6H12O6, মনে থাকবে। চলো, নেক্সট, ভিটামিনের কেমিক্যাল নাম কি? ভিটামিন এ এর কেমিক্যাল নাম, ভিটামিন এ এর কেমিক্যাল নাম রেটিনল, যার একটা নাম এখানে দেওয়া আছে, ঠিক আছে, এক্সেরোফটাল, ঠিক আছে। নাহলে বাঁচা গেল, নাহলে ঝামেলায় পড়ে যেতি, তো তার জন্য এই নামটাও কিন্তু মনে রাখতে হবে। পরেরটা, মেটাল প্রেজেন্ট ইন ভিটামিন B12, তো এটাকে কি? হ্যাঁ, ম্যাঙ্গানিজ না, একদমই না, ভিটামিন B12, ভিটামিন B12, কোবাল্ট রে, কোবাল্ট, সায়ানোকোবালামিন, থাকে কিসের মধ্যে, রক্তের মধ্যে, ওটাকে এফেক্ট করে এ নিজে, কোবাল্ট থাকে এর মধ্যে, ভিটামিন B12 এর মধ্যে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন মাঝে মাঝে করে, ফলিক অ্যাসিড, এটা বেসিক্যালি কোন ভিটামিনের আরেকটা নাম, বি এরই আরেকটা নাম, কিন্তু বি কত, B9, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, B9। নেক্সট ওয়ান,
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাসিডস অলসো নোন অ্যাজ ভিটামিন সি বলে কোনটা পরিচিত? অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, একদম। আর ভিটামিন ডি বলে কোনটা পরিচিত? ক্যালসিফেরল। বুঝতে হলে অবস্থা। নেক্সট ওয়ান, কোনটা কোন পলিমারটা নট বায়োডিগ্রেডেবল? আনবায়োডিগ্রেডেবল কোনটা এখানে? হ্যাঁ বল। রাইবোসোম। রাইবোসোম তো আমাদের ইয়েতে চলে গেল, বায়োলজিতে চলে গেল। তাহলে ও রাইবোফ্লাভিন। ও আমি শুনছি রাইবোসোম। রাইবোফ্লাভিন হচ্ছে আমাদের ভিটামিন কি বলতো, বি টু নিয়াসিন, রাইবোফ্লাভিন। হ্যাঁ নিয়াসিন, রাইবোফ্লাভিন বি টু। ঠিক আছে, রাইবোফ্লাভিন বি টু। আচ্ছা, আর হচ্ছে গিয়ে চল এবারে নেক্সট আসছি। চল, আচ্ছা ভিটামিন বি যেটা বলছি না, কটা ভিটামিন আছে টোটাল ভিটামিন বিতে, মানে কটা সাবকাইন্ড আছে, কত রকমের হয় ভিটামিন বিটা? কত রকমের হয়? কত রকমের হয় রে? 8 রকমের হয়। কত রকমের হয়? 8 রকমের হয়, এক্স্যাক্টলি। তাহলে নেক্সট যাচ্ছি, পরের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কোনটা বায়োডিগ্রেডেবল নয় এখানে। আমি এখানে দেখতেই পাচ্ছি পিভিসি যেটা স্যার প্লাস্টিক থেকে বানায়, আলটিমেটলি বায়োডিগ্রেডেবল কী করে হবে? ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড এটা হয়ে গেল কি ইনঅর্গ্যানিক, বাকি সব কটা কি অর্গ্যানিক। তাহলে পিভিসি কি ইনঅর্গ্যানিক। ঠিক আছে। ফেনল থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, ওটা কোনটা ম্যানুফ্যাকচারিং এর লাগে জিজ্ঞেস করেছে। ফেনল, ফেনল যেটা সেটা কোনটার ম্যানুফ্যাকচারিং এর লাগে? তো এটা বেকলাইটের ম্যানুফ্যাকচারিং এ লাগে। বেকলাইট এমন একটা জিনিস যেটা দিয়ে কি তৈরি হয়, ওই আমাদের কিছু টাইপের ইউটেন্সিল, বাসন টাইপের তৈরি হয়। ঠিক আছে, যেটা একটা ডিফারেন্ট দামও হয় খুব ভালো এই বেকলাইটের জিনিসগুলো, অ্যান্ড একটা ডিফারেন্ট টাইপের মানে ফিনিশিং টাচ থাকে খুব সুন্দর। ঠিক আছে, বেসিক্যালি মেয়েদের মধ্যে একটা ওই লাউ কালার খুব একটা ক্রেজ থাকে। তো এই টাইপের জিনিসগুলো, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো অ্যাকচুয়ালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওর কি কিচেন ওয়্যার না কি সেট আছে তো সেই, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট 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 রাইট। তো সেখানে কি বেকলাইট যেটা সেটা ইউজ করা হয় কিছু অংশ অনুযায়ী। আরও বেশ কয়েকটা জিনিস রয়েছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেসব জিনিসও ইউজ হয়। ঠিক আছে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, মিস করে গেলাম জাস্ট নামটা, একটা নাম ছিল যেটা ইউজ হয় এই জিনিসটা। যাই হোক, তো বেকলাইটটা আপাতত মাথায় রাখ যে এই কাজে ইউজ হয়। এটা ফেনল ইউজ করা হয় এটাকে বানাতে। পরেরটা, গ্যাস কম্পোজিশন রং এখানে কোনটায় আছে? সবকটাই ঠিক আছে, না না ব্যাপার। 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, 0.03 থেকে 0.05। ওইটাই দিয়েছে ওই জন্যই করো। ঠিক আছে, পরেরটায় আসছি। জিজ্ঞেস হচ্ছে ওজোন লেয়ার কোথায় প্রেজেন্ট? তো স্ট্র্যাটো। কোন রিজিয়ন অফ অ্যাটমসফিয়ার হিউম্যান বিংস অ্যালং উইথ আদার অর্গানিজম থাকে? সব থেকে নিচের লেয়ারটা কোন লেয়ারটা? ট্রপোস্ফিয়ার। কোন ফলোইং কোনটা ইজ নট ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স? ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মধ্যে কোনটা ইনক্লুডেড নয় জিজ্ঞেস করছে। হ্যাঁ, ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স NAQI, ওখানে কোনটা ইনক্লুডেড নয় জিজ্ঞেস করছে। তো আনসার হচ্ছে মিথেন। আনসার হচ্ছে কি? মিথেন। ওকে, দ্য টার্ম ব্রাউন এয়ার ইজ ইউজড ফর। ব্রাউন এয়ার যেটা সেটা কিসের জন্য ইউজ করা হয়? ফটোকেমিক্যাল স্মগের জন্য ব্রাউন এয়ার কথাটা ইউজ করা হয়, একদমই ঠিক আছে, ফটোকেমিক্যাল স্মগ। পরেরটা,
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কজ অফ অ্যাসিড রেন? অ্যাসিড রেনের জন্য কে দায়ী? কার্বন মনোক্সাইড তো দায়ী ডেফিনেটলি নয়, সালফার ডাইঅক্সাইড দায়ী, আগেই বললাম, একটু আগেই বললাম জাস্ট। পর একটা অ্যাসিড রেন স্পেসিফাই হয় যখন পিএইচ কিসে থাকে? অ্যাসিড রেন হচ্ছে বোঝা যায় যখন পিএইচ কততে থাকে, এটা জিজ্ঞেস করছি। বিলো 7 হলে কি অ্যাসিড রেন হবে নাকি বিলো 5.6 হলে অ্যাসিড রেন হবে? তো মাথায় রাখি বিলো 5.6 হলে অ্যাসিড রেন হবে, যেখানে বৃষ্টির জলের মধ্যে অটোমেটিক্যালি যেহেতু পড়ছে, তাই তার মধ্যে অটোমেটিক্যালি কিছু অ্যাসিড অলরেডি থাকে, তাই জন্য 0.7-এর নিচে সবসময়ই প্রায় বৃষ্টি হয়, কিন্তু সেটা অ্যাসিড রেনে তখন চেঞ্জ হয় যখন 5.6-এর নিচে যায়, সেটা তখন সিভিয়ার অবস্থায় যায়, এবং সেই সিভিয়ার কন্ডিশনের জন্য ওটাকে বলা হয় যে এই সময় ওটা অ্যাসিড রেন হচ্ছে। মনে থাকবে? চল পরেরটা। অ্যাসিড রেন রিডিউস করা যায় কি ইউজ করে? এলপিজি সিএনজি দুটো ইউজ করতে পারি, পারি তো? কি এলপিজি সিএনজি দুটো ইউজ করতে পারি তো? হুম, বল। অ্যাসিড রেন বন্ধ করতে পারি, কাকে কাজে লাগিয়ে অ্যাসিড রেনটা বন্ধ করতে পারি এটা জিজ্ঞেস করছে। কাকে কাজে লাগাতে পারি? আর সিএনজি আর এলপিজি কাজে লাগাতে পারবো না? এলপিজি কাজে লাগালে অ্যাসিড রেন হবে? হবে? দুটো দিয়েই তো হবে, তাহলে বোধ হবে অ্যাভাব না? কথাটা বোঝাতে পারছি? বোধ তো। হুম, হবে। পরেরটাই যাচ্ছি, জিজ্ঞেস করছে কোনটা ফটোকেমিক্যাল স্মোকের কনস্টিটিউয়েন্ট নয়? নয় বলেছে। কোনটা ফটোকেমিক্যাল স্মোকের কনস্টিটিউয়েন্ট নয়? কোনটা? এই ওপরে তিনটেই, একমাত্র ডি নয়। CF2Cl2 বলে কিছু একটা দেওয়া আছে, এটা কখনোই সম্ভব নয় মেশা। ঠিক আছে, নেক্সট। স্যালেজ ওয়াটার ইজ, স্যালেজ ওয়াটার কি, কোথা থেকে আসবে? টয়লেট থেকে আসবে, তার মানে কোনটা? ওয়েস্ট ওয়াটার বি। স্যালেজ ওয়াটার যেটা, সেটা ওয়েস্ট ওয়াটার যেটা টয়লেট থেকে রিলিজ হয়। ঠিক আছে, এক মিনিট এক মিনিট, স্যালেজ ওয়াটার বলা যায়, সরি 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 সরি, স্যালেজ ওয়াটার কিচেন থেকে আসে, একটা ভুল বললাম। টয়লেট থেকে ওটা ডিফারেন্ট কিছু ছিল, কমিউনিটি স্ট্যান্ডার্ড একটা কিছু সামথিং আলাদা ছিল, ওটা নয়। এটা হচ্ছে কিচেন থেকে আসে। স্যালেজ ওয়াটার যেটা, সেটা কিচেন থেকে আসে, মনে থাকবে, এটা মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে, কিচেন থেকে আসে, এটাকে ওটা দেখে নিলেই সমস্যা। নেক্সট, স্যাম্পল অফ সফট সোপ কন্টেন্স, সফট সোপে কী থাকে? সফট সোপ মানে কি বেসিক্যালি? সাবান টাইপের একটা স্ট্রাকচার যেটা খুব সহজে কেটে যায়, কি সেটা? সেটা হচ্ছে, বল, পটাশিয়াম। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সোপস? ম্যানুফ্যাকচার অফ সোপে কি ইউজ হয়? ম্যানুফ্যাকচার অফ সোপে, সাবানে কি ইউজ হয়? ভেজিটেবল অয়েল ইউজ হয়। ইউজ হয় ভেজিটেবল অয়েল, একদমই ভেজিটেবল অয়েল, আবার কি? নেক্সট ওয়ান, সোপ রিমুভস গ্রিজ বাই, সোপ নোংরাটাকে বের করে কিভাবে, ওই প্রসেসটাকে কি বলে? তো সেটাকে বলে এমালসিফিকেশন। ঠিক আছে, মিল্ক একটা এমালশনের এক্সাম্পল, মিল্ক হচ্ছে একটা এমালশনের এক্সাম্পল, মনে থাকবে একদম। এমালসিফিকেশনের সাহায্যে, এই প্রসেসটার মাধ্যমে সোপ নোংরা দূর করে। পরেরটা জিজ্ঞেস করছে, ডিটারজেন্ট কি? ডিটারজেন্ট কি? রিফাইনিং এজেন্ট ফর শিওর, একদমই তাই, ডিটারজেন্ট হচ্ছে রিফাইনিং এজেন্ট। পরেরটা অ্যাসপিরিন কি? অ্যাসপিরিন রিলিভার লেখা আছে, তো অ্যাসপিরিন যেটা, সেটা জ্বর, হ্যাঁ, অ্যাসপিরিন যেটা, সেটা অ্যাকচুয়ালি এক্সাম্পলটা হতো অ্যান্টি অ্যানালজেসিক, এখানে সেটা অপশানে নেই, ঠিক আছে, লিখে দিচ্ছি আমি এখানে। অ্যান্টি অ্যানালজেসিক কথাটার মানে হচ্ছে যে ব্যথা দূর করে, ওকে। অ্যান্টিপাইরেটিক কথাটার মানে হচ্ছে যে ফিভার দূর করে, ফিভার। আমরা যে প্যারাসিটামল খাই সে, হ্যাঁ, প্যারাসিটামল যেটা, সেটা অ্যান্টি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক দুটোই, ব্যথাও দূর করে ফিভারও দূর করে। এখানে রিলিভার বলা যায় না, না 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 না, ও মেডিকেলের ভাষায় ওকে রিলিভার বলেই না তো, মেডিকেলের ভাষায় এই জিনিসটা, হ্যাঁ না, অপশন দেয়নি ঠিকই, ওই জন্য তো বললাম গন্ডগোল আছে।
ওই জন্যই বললাম গন্ডগোল আছে। তো এটা মেন ব্যাপারটা এটাই যে মেডিকেলের ভাষায় একে বলেই না, আর কোয়েশ্চেনটা যেটা তোকে একদম ডাইরেক্টলি জিজ্ঞেস করেছে ওষুধ থেকে, ঠিক আছে? আমরা বুঝে নি, তোকে ওষুধও জানতে হবে এবার থেকে। ওকে, হ্যাঁ একদমই। এছাড়া আরও বেশ কিছু আছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট, তার সাথে কী বলে, মিস করে যাচ্ছি, ওটা যখন পাবো আমি পাঠিয়ে দেবো তোমার কাছে। নেক্সট বলছে মর্নিং আফটার পিল, এটাকে মর্নিং আফটার পিলের মধ্যে কি ইউজ করা হয় বলছে, মর্নিং আফটার পিলের মধ্যে কি ইউজ করা হয়, মর্নিং আফটার পিলের মধ্যে কি ইউজ করা হয়? তো মাথায় রাখ, এটা হচ্ছে মিফেপ্রিস্টোন, ঠিক আছে? এটাকে বলা হয় কি, মিফেপ্রিস্টোন। হ্যাঁ, মনে থাকবে, মিফেপ্রিস্টোন, এক্স্যাক্টলি। এটা কি, এটা কাইন্ড অফ একটা কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? প্রেগনেন্সিকে আটকানোর জন্য এই পিল নেওয়া হয়, অ্যান্ড এটা হচ্ছে মিফেপ্রিস্টোন, হচ্ছে ওরা একটা, বলতে পারিস যে এটা থাকবেই ওর মধ্যে, ঠিক আছে? এটা থাকবেই ওর মধ্যে। আচ্ছা, মিফেপ্রিস্টোন, তো এটা ডাইরেক্টলি তোকে মানে মেডিসিনের কনস্টিটিউয়েন্ট থেকে জিজ্ঞেস করছি, ডাইরেক্ট কোয়েশ্চেন, ঠিক আছে? নেক্সট, আর্সেনিক ড্রাগস যেটা জিজ্ঞেস করছে সেটা কিসের ট্রিটমেন্টে কাজে লাগে? আর্সেনিক ড্রাগস সেটা কিসের ট্রিটমেন্টে কাজে লাগে? আর্সেনিক ড্রাগ সিফিলিসের ট্রিটমেন্টে কাজে লাগে। সিফিলিস, সিফিলিস, সিফিলিস খুব সম্ভবত একটা ওই কী বলে ওটাকে, যেটা ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি, কন্টাজিয়াস টাইপের একটা ডিজিজ, ঠিক আছে? কন্টাজিয়াস টাইপের একটা ডিজিজ, অ্যান্ড এটা খুব সম্ভবত এসটিডি, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা ছড়িয়ে পড়ে ওইভাবেই, ঠিক আছে? মায়ের থেকে বেবির মধ্যে যেতে পারে, বাচ্চার মধ্যে যেতে পারে, সেটাকে আমরা বলবো হচ্ছে সিফিলিস। ওকে, নেক্সট, নেল পলিশ রিমুভার কন্টেন্ট, নেল পলিশ রিমুভারের মধ্যে কী থাকে? তো মাথায় রাখবে এটা অ্যাসিটোন থাকে। কী থাকে? অ্যাসিটোন থাকে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট, গ্লাস ইজ সলিউবল ইন, গ্লাস কার মধ্যে সলিউবল? একটু আগে গ্লাস এচিং এর কথা বলছিলাম, তার মধ্যেই সলিউবল। বলো কি হবে, আমি কি বলেছিলাম? অ্যাসিডটার নাম কি বলেছিলাম? বারবার করে বলছি, পর এগুলো। গ্লাস এচিংটা কি বললাম একটু আগে? হাইড্রোফ্লুরিক অ্যাসিড, তার মানে HF। হ্যাঁ, হাইড্রোফ্লুরিক অ্যাসিড, গ্লাস এচিং একটু আগে বললাম না, তো সেটাই তো এখানে আনসার। তো ব্যাস, এই ছিল আজকে টোটাল ডিসকাশন। অনেকগুলো কোয়েশ্চেন মোটামুটি ডিসকাস হয়েছে। এবার তোদের কাজ হচ্ছে যে এটাকে খুব ভালো করে রিভাইজ করে শেষ করা, ঠিক আছে? আর তার সাথে বাকি যে ব্যাপারটা বাকি আছে, এই ব্যাপারটাকে HW করে রাখা, ঠিক আছে? আর অনেকগুলো নতুন কনসেপ্ট জানতে পারলি, অনেকগুলো নতুন আনসার জানতে পারলি, ঠিক আছে? শুধু আনসারটা জানলেই হবে না, আনসারটা আমার মাথায় আছে, তার সাথে তোর মাথাতেও থাকতে হবে, ঠিক আছে? কারণ এগুলো বেসিক, এইগুলো ভুল হলে এমনিই পেছাবি, এইগুলো ভুল হলে বাঁচানোর জন্য কেউ আসবে না, ঠিক আছে? অন্যান্য এর বাইরে কিছু হলে সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু এইগুলোতে ভুল হলে বাঁচানোর জন্য কেউ আসবে না। বারবার বলছি, প্রিয়াঙ্কা বি সিরিয়াস, অ্যান্ড এই টাইমে কিন্তু এই জিনিসগুলোকে শেষ কর প্রত্যেকদিন করে, ডেলি একবার করে রিভাইজ। ওকে, না দেখে কোয়েশ্চেন পেপারটাকে। হুম, নার্সিং আছে সামনে, নার্সিং আছে সামনে, MTS আছে, CHSL আছে, গুচ্ছের পরীক্ষা আছে, ঠিক আছে? ওর কিছু বাদ নেই, তো সেই হচ্ছে ব্যাপার। তো ও একটা একটা করে দেবে। এবার মজাটা হচ্ছে যে বেসিকটা তার আগে ক্লিয়ার করতে হবে। এবার যেহেতু এখানে আলাদা করে সায়েন্সকে একটা ওয়েটেজ দেয়, তার জন্য সায়েন্সের যে বেসিক কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা ক্লিয়ার করছি। ওকে, এবারে এই পিডিএফটা কি পাঠাবো যেটাতে মার্ক করা আছে? ঠিক আছে, মার্ক পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আর তার সাথে যে রেকর্ডিংটা সেটা তো আপলোড করে দিচ্ছি, যাতে বুঝতে তারপরেও সুবিধে হয় আর কি। আর নেক্সট ক্লাসে